আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। জৈব যৌগের শনাক্তকরণ এবং পার্থক্যকরণ এই টপিকটা কিন্তু এইচএসসির যত ধরনের পরীক্ষা আছে সব জায়গাতে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি এইচএসসি কিংবা অ্যাডমিশন যে কোনো পরীক্ষা দিতে যাও, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি সকল পরীক্ষাতে এবং এইচএসসি বোর্ড পরীক্ষাতেও এই শনাক্তকরণ থেকে প্রশ্ন থাকে, সেটা এমসিকিউ অথবা রিটেন যে কোনো প্রশ্ন। তো শনাক্তকরণ এই জিনিস টপিকটা পড়তে গেলে আমাদের প্রথমে যে সমস্যা হয় সেটা হচ্ছে এক এক জায়গায় এক একটা শনাক্তকরণ আমরা পড়ি, এবং যেহেতু এগুলো আমাদেরকে মনে রাখতে হয়, বিক্রিয়াগুলা কে করলো, কার সাথে করলো, কিভাবে হলো, এগুলো মনে রাখতে গিয়ে আমরা পুরো জিনিসটাকে গুলায় ফেলি। সো এজন্যই আমি চেষ্টা করছি যে একটা ক্লাসে তোমাদের জৈব যৌগের যত শনাক্তকরণ আছে এবং যত পার্থক্যকরণ আছে সবকিছুকে নিয়ে আসতে, যেন তোমার যখনই প্রয়োজন, যখনই তুমি এই টপিকটাকে পড়তে চাও, তখনই তুমি যেন এই ক্লাসটা দেখলেই ওভারঅল জৈব যৌগের সব শনাক্তকরণ তোমার পড়া হয়ে যায়। তাই আমরা আর কথা না বাইরে ডিরেক্ট ক্লাসে চলে যাব। তো প্রথমেই আমরা চলে যাব অসম্পৃক্ততার পরীক্ষা। তোমরা 9-10 থেকে পড়ে আসছো যে অ্যালকিন এবং অ্যালকাইন অসম্পৃক্ততার পরীক্ষা প্রদর্শন করে। প্রথম কথা ভাইয়া, অসম্পৃক্ততা মানে কি? অসম্পৃক্ততা মানে যে তাদের মধ্যে পাই বন্ড আছে কিনা। এখন আমরা কিন্তু জানি যে অ্যালকেনে সিঙ্গেল বন্ড, অ্যালকিনে ডাবল বন্ড এবং অ্যালকাইন ট্রিপল বন্ড। তার মানে ওই অ্যালকিন এবং অ্যালকাইন যার মধ্যে ডাবল এবং ট্রিপল বন্ড আছে তাদের মধ্যে পাই বন্ড আছে। এই পাই বন্ড আছে কিনা সেইটা বুঝি আমরা কি দিয়ে? এই অসম্পৃক্ততার পরীক্ষা দিয়ে। এবং তোমাদের কি মনে আছে আমরা দুইটা পরীক্ষা যেটা শনাক্তকরণ করতাম, একটা ছিল ব্রোমিন দ্রবণ টেস্ট, আর একটা ছিল বেয়ার পরীক্ষা। তাহলে আমরা সেই 9-10 পরীক্ষাগুলোয় আবার একটু দেখবো যে প্রথমত যে ব্রোমিন দ্রবণ টেস্ট, ঠিক আছে। সো আমরা প্রথমত অ্যালকিনের পরীক্ষা দেখব। আমরা প্রথমত দেখবো অ্যালকিনের পরীক্ষা। সো আমরা সবাই জানি যে ফেমাস অ্যালকিনকে ইথাইন। সো আমরা ইথাইন নিয়ে নিলাম, CH2 ডাবল বন্ড CH2, সকল অ্যালকিন সেম বিক্রিয়াই দিবে। সো আমরা ইথাইনকে নিলাম। এরপর এটার সাথে আমরা যদি ব্রোমিন দ্রবণ যুক্ত করি, এবং এই ব্রোমিন দ্রবণটার কালারটা কি? ব্রোমিন দ্রবণ কালারটা ভাই লাল, ঠিক আছে। এর মধ্যে যদি ব্রোমিন দ্রবণ যুক্ত করি লাল বর্ণের, তাহলে ও যেটা করবে দেখো ভাইয়া, যেহেতু ওর মধ্যে পাই বন্ড আছে তাহলে এই পাই বন্ডটা ভেঙে যাবে, কারণ আমরা সবাই জানি পাই বন্ড হচ্ছে একটা দুর্বল বন্ড। তাহলে যেহেতু এখানে ব্রোমিন যুক্ত করছি, বিক্রিয়া করার জন্য এই একটা পাই বন্ড ভেঙে যাবে। তো ভেঙে গেলে কি হবে দেখো, এখানে CH2 ছিল, ডাবল বন্ড ছিল, একটা বন্ড ভেঙে যাবে, বাকি CH2 ছিল। এখন যেহেতু একটা বন্ড ভেঙে গেছে, তাহলে এই কার্বনের এক হাত ফাঁকা, এই কার্বনের এক হাত ফাঁকা, সেখানে এসে কি যুক্ত হবে? এই যে দুইটা ব্রোমিনের এখানে একটা যুক্ত হবে আর এখানে একটা যুক্ত হবে। তাহলে দেখো আমরা কি করলাম, যে এই যৌগটার অসম্পৃক্ত কিনা সেটা চেক করার জন্য লাল বর্ণের ব্রোমিন দ্রবণ দিলাম, দেওয়ার পর দেখলাম ওরা বিক্রিয়া করছে, ঠিক আছে। এবং এই যে যৌগটা, এই যৌগটা বর্ণহীন, এই যৌগটা বর্ণহীন। তার মানে কি? এই যৌগটা অবশ্যই লাল বর্ণের ব্রোমিনের সাথে বিক্রিয়া করছে এবং ওর কালারটাকে কি করে ফেলছে? ভ্যানিশ করে ফেলছে। তার মানে যেহেতু ও কি করছে? ব্রোমিনের সাথে সংযুক্ত হইছে, যোগ হইছে, বিক্রিয়া করছে, তার মানে ওর পাই বন্ড ভাঙছে, তার মানে ও কি যৌগ? অসম্পৃক্ত যৌগ। বুঝতে পারছো? এই পরীক্ষাটা ছিল সেম টু সেম। আমরা যখন অ্যালকাইন নিব, দেখো অ্যালকাইন, আমরা যখন অ্যালকাইন নিব তখন কি হবে ভাইয়া? আমাদের ফেমাস অ্যালকাইন কি? তোমার ইথাইন, CH ট্রিপল বন্ড CH, তাই তো। সো এটার সাথে আমরা যখন ব্রোমিনের বিক্রিয়া দিব তখন কি হবে ভাইয়া? দেখো এখান থেকে কি হবে, ওর মধ্যে কয়টা পাই বন্ড আছে? দুইটা, একটা সিগমা বন্ড, ট্রিপল বন্ডে একটা সিগমা বন্ড, দুইটা পাই বন্ড। তাহলে আমরা জানি পাই বন্ড দুর্বল, ভেঙে যাবে। তাহলে ওর যেহেতু দুইটা পাই বন্ড, তাহলে দুইটাই ভেঙে যাবে। তাহলে এর মধ্যে আছে কি? CH, দেখো CH, পাই বন্ড গুলো ভেঙে গেছে। তার মানে এই যে দুইটা কার্বন, ওদেরকে দুইটা করে হাত ফাঁকা হয়েছে না? তাহলে এই কার্বনের দুইটা হাত ফাঁকা হইলো, এই কার্বনের দুইটা হাত ফাঁকা হইলো। এবার এখানে ব্রোমিন দিছে দুইটা, তার মানে কি দুইটাই হবে? চারটা লাগবে না? তাহলে 2 মোল Br2 দিতে হবে। তাহলে যেটা হবে, এই যে ব্রোমিন গিয়ে এখানে যুক্ত হবে দুইটা, এবং ব্রোমিন গিয়ে এইখানে যুক্ত হবে দুইটা। তার মানে কি? ওই আগের মতোই বিক্রিয়া, খালি এখানে একটা পাই বন্ড ভাঙছিল তাই দুইটা ব্রোমিন ছিল, এখানে দুইটা পাই বন্ড ভাঙবে তাই চারটা ব্রোমিন। বাট সেম টু সেম এখানে আমরা সেই লাল বর্ণের ব্রোমিন দ্রবণ দিব, দিয়ে দেখবো যে ও বিক্রিয়া করে কি বানায় ফেলছে? এটাকে বর্ণহীন বানায় ফেলছে। এটাকে কি বানায় ফেলছে ভাইয়া? এটাকে বর্ণহীন বানায় ফেলছে। এটাকে কি করছে ভাইয়া? বর্ণহীন বানায় ফেলছে।
তাহলে সেম বিক্রিয়া দুজনই দেয়, কি করে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ দিলে সেই যৌগটাকে ওরা বর্ণহীন বানায় ফেলে। তাহলে ওভারঅল কথা হচ্ছে এখানে যে অসম্পৃক্ততার পরীক্ষা কে দেয়, যাদের মধ্যে ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে, অ্যালকিন এবং অ্যালকাইন, ঠিক আছে, কি করে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ দিলে সেখান থেকে বর্ণহীন যৌগ বানায়। এটা হচ্ছে 9, 10 এর পরীক্ষা। আর একটা ছিল বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষাতে আমরা কি করি দেখো, বেয়ার পরীক্ষাও সেম টু সেম, অ্যালকিন এবং অ্যালকাইন দিবে, দেখো অ্যালকিন এবং হচ্ছে অ্যালকাইন দুইজনেই বেয়ার পরীক্ষা দিবে। সো বেয়ার পরীক্ষাতে কি হবে দেখো, আমরা যখন অ্যালকিন নিব, সো অ্যালকিন হিসেবে আমরা CH2 ডাবল বন্ড CH2 ইথিনকে নিলাম। বেয়ার পরীক্ষাতে ওদের সাথে জায়মান অক্সিজেন যুক্ত হবে। এখন এই জায়মান অক্সিজেন যুক্ত করার জন্য, এই জায়মান অক্সিজেন তৈরি করার জন্য আমাদের প্রভাবক হিসেবে কি দিতে হবে, প্রভাবক হিসেবে দিতে হবে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা ক্ষার দিতে হবে এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে। এই দুজন বিক্রিয়া করে জায়মান অক্সিজেন তৈরি করবে এবং সেইটা গিয়ে এখানে যুক্ত হয়ে যাবে। কি হবে দেখো, জাস্ট খালি এই ডাবল বন্ডের একটা বন্ড ভেঙে যাবে এবং অক্সিজেনটা গিয়ে সেখানে তোমার যুক্ত হবে, CH2OH CH2OH এই আকারে গিয়ে যুক্ত হবে, এই আকারে গিয়ে যুক্ত হবে। এবং এই যে যৌগটা তৈরি হলো, এই যে যৌগটা তৈরি হলো, এটার নাম কি ভাইয়া, এই যৌগটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল। তার মানে এবারও ওর পাই বন্ড ভাঙছে, তার মানে হচ্ছে অসম্পৃক্ত। এবং লাস্টে দেখো এখানে কি তোমার অ্যালকাইন যদি নেই, CH ট্রিপল বন্ড CH প্লাস জায়মান অক্সিজেন, এবং সেটা তৈরি করার জন্য আমরা দিছি KMnO4 এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে যেটা হবে এখানে কি হবে, তোমার এইটা একটু তোমার মনে রাখা লাগবে, এইটা একটু মনে রাখা লাগবে, এখানে অক্সালিক অ্যাসিড তৈরি হবে, HOOC COOH, এটাকে আমরা বলি হচ্ছে অক্সালিক অ্যাসিড। তার মানে এখানে দুইটা বন্ড ভেঙে যাবে, তাই OOH যুক্ত হবে এখানে, ঠিক আছে, দুইটা O যুক্ত হবে, এখানে একটা O যুক্ত হয়েছিল। তাহলে এই যে যৌগটা, এই যৌগটার নাম কি ভাই, এই যৌগটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। তাহলে এই হচ্ছে আমাদের অসম্পৃক্ততার পরীক্ষা, ব্রোমিন দ্রবণ টেস্ট এবং বেয়ার পরীক্ষা। আচ্ছা আমরা কিভাবে বুঝবো যে ভাই বেয়ার পরীক্ষাতে যে বিক্রিয়াটা হয়েছে কি হয় নাই? এই যে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিছি, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা এখানে দিছি, ওর কালারটা হচ্ছে গোলাপি। এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিছি, ওর কালারটা হচ্ছে গোলাপি। কিন্তু এখানে যখন বিক্রিয়া করে জায়মান অক্সিজেন তৈরি করবে এবং এগুলো তৈরি হবে, এখানে আর কোনো কালার থাকবে না। তার মানে তুমি গোলাপি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিবা, দেওয়ার পর দেখবে এখানে কোনো কালার নাই, তার মানে বিক্রিয়া করছে, বিক্রিয়া করছে মানে যুক্ত হয়েছে, যুক্ত হয়েছে মানে পাই বন্ড ভাঙছে, তার মানে ওরা হচ্ছে অসম্পৃক্ত। ক্লিয়ার? এই হচ্ছে ব্রোমিন দ্রবণ টেস্ট এবং বেয়ার পরীক্ষা। এবার আসো যে ভাই একটা পরীক্ষা তো করলাম, এখন ধরেন একটা ক্লাস তো সবার জন্যই, এইচএসসির জন্য, ইঞ্জিনিয়ারিংদের জন্য, মেডিকেলের জন্য, ভার্সিটির জন্য। সো কে কিভাবে পড়বো? প্রথম আসো এইচএসসির জন্য। এইচএসসিতে কি প্রশ্ন আসে যে ভাইয়া অসম্পৃক্ততার পরীক্ষাটা বর্ণনা করো, বা এই যৌগটার অসম্পৃক্ততার পরীক্ষা, ধরো ইথিনের অসম্পৃক্ততার পরীক্ষা জানতে চাইছে, তো প্রথমে তোমাকে লিখতে হয় যে ইথিন লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে সেখান থেকে তোমার এই যে দুইটা ব্রোমো কি তৈরি করে, ইথেন তৈরি করে, এইগুলা বলা লাগে, তাই না? তো সেটা বলে তারপরে বিক্রিয়াটা দিবা। এটা হচ্ছে এইচএসসি, সিকিউ যেভাবে অ্যান্সার করো সেভাবে। এবার আসে মেডিকেল। মেডিকেলে কি করবা, বিক্রিয়াটা একবার দেখলা ক্লাসে, এখন মনে রাখবা যে ইথেন লাল বর্ণের ব্রোমিনের সাথে বিক্রিয়া করে সে কিন্তু কি করে, তোমার এই ডাইব্রোমো ইথেন তৈরি করে, যেটা হচ্ছে বর্ণহীন। জাস্ট এভাবে পড়বো যে ইথেন লাল বর্ণের ব্রোমিনের সাথে বিক্রিয়া করে এটা তৈরি করে, ইথাইন লাল বর্ণের ব্রোমিনের সাথে 4টা ব্রোমো বা টেট্রা ব্রোমো ইথেন তৈরি করে। ইথিন তোমার কি করে, এই বেয়ার পরীক্ষাতে ইথিলিন গ্লাইকল তৈরি করে, এবং ইথাইন বেয়ার পরীক্ষাতে অক্সালিক অ্যাসিড তৈরি করে। এটা হচ্ছে মেডিকেলের পড়ার সিস্টেম। একবার বিক্রিয়া দেখবা, যদি লিখতে চাও লিখবা, এবং তারপরে হচ্ছে জাস্ট খালি পড়বা। আর ভার্সিটির জন্য লিখে পড়াটাই ভালো, মনেও থাকলো এবং লিখেও রাখলাম যেখানে রিটেন আছে। আর ইঞ্জিনিয়ারিংদের জন্য তোমাদের এই বিক্রিয়াগুলো পারতে হবে। তোমার এইচএসসির মতো লেখা লাগবে না, সিকিউতে যেভাবে লিখছো, জাস্ট বিক্রিয়াটা দেখাইতে হবে। তোমাকে যখন বলবে বেয়ার পরীক্ষা, তখন তুমি জাস্ট বিক্রিয়া দিবা, নাম্বার পেয়ে যাবা। কথা বুঝতে পারছো? সো ইঞ্জিনিয়ারিংদের জন্য যেসব জায়গায় রিটেন আছে তাদের জন্য হচ্ছে মাস্ট জাস্ট বিক্রিয়া, জাস্ট বিক্রিয়া। তোমাদের এইচএসসির মতো লেখা লাগবে না। আর এইচএসসি যারা আসো তাদেরকে প্রথমে এই ডেসক্রিপশনটা লিখতে হবে, তারপরে বিক্রিয়াটা দিতে হবে। সো এই হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা, এবং যতগুলো আমরা দেখবো বিক্রিয়া সবগুলাতেই সেম কথা তোমাদের জন্য, ঠিক আছে? সবার জন্য কিন্তু বলে দিছি। এরপরে আসো অ্যালকাইন 1 শনাক্তকরণ, ভাই কাকে কাকে দিয়ে, সোডিয়াম দিয়ে, ডাই অ্যামিন সিলভার নাইট্রেট দিয়ে,
এবং হচ্ছে ডাইঅ্যামিন কপার ক্লোরাইড দিয়ে, এই তিনটা দিয়ে আমরা অ্যালকাইন 1 শনাক্তকরণ করতে পারি, অন্য কোনো অ্যালকাইন শনাক্তকরণ করতে পারি না। অ্যালকাইন 1 হইতে পারে, 2 হইতে পারে, 3, 4 হইতে পারে, বাট শুধুমাত্র অ্যালকাইন 1 শনাক্তকরণ করতে পারি। তো প্রথমে চলে আসো, তিনটা বিক্রিয়া সেম টু সেম টাইপের বিক্রিয়া। সো প্রথমে যখন সোডিয়াম, সো দেখো আমরা যে কোনো একটা অ্যালকাইন 1 যদি নেই, অ্যালকাইন 1 মানে কি ভাই? অ্যালকাইন 1 মানে হচ্ছে তুমি যে কোনো অ্যালকাইনই নাও না কেন, এই ট্রিপল বন্ডটা থাকতে হবে একদম কর্নারে। সেটা হইতে পারে ডান কর্নারে, সেটা হইতে পারে বাম কর্নারে, বাট কর্নারে থাকলে সেটাকে আমরা বলি অ্যালকাইন 1। তাহলে এটা হচ্ছে একটা অ্যালকাইন 1। অ্যালকাইন 1 এর সাথে যখন আমরা সোডিয়ামের বিক্রিয়া দিব, তখন সেখান থেকে কি হবে ভাইয়া? সোডিয়ামের বিক্রিয়া দিলে এখান থেকে যেটা হবে, এই যে কর্নারে থাকলে যেটা হবে, কর্নারে থাকলে একটা হাইড্রোজেন থাকবে না, ওই হাইড্রোজেনটাকে সরায় সোডিয়াম বসবে। তাহলে দেখো আর সি ট্রিপল বন্ড, এখানে CH ছিল, সেই হাইড্রোজেনটাকে সরায় কে বসবে? সোডিয়াম। তাহলে হাইড্রোজেন বের হয়ে যাবে। আর হাইড্রোজেন যদি বের হয় তাহলে কিভাবে বের হবে? হাইড্রোজেন গ্যাস আকারে। সো তুমি দেখবা যে অ্যালকাইন 1 এর সাথে সোডিয়াম দিলে সেখান থেকে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ উঠবে। ঠিক আছে, এখান থেকে কি উঠবে ভাইয়া? হাইড্রোজেন গ্যাসের বুদবুদ। এখান থেকে কি হবে ভাইয়া? হাইড্রোজেন গ্যাসের বুদবুদ উঠবে। হাইড্রোজেন গ্যাসের বুদবুদ তুমি এখান থেকে পাবা। তাহলে এভাবে আমরা হচ্ছে সোডিয়াম দিয়ে অ্যালকাইন 1 শনাক্তকরণ করতে পারি। এখন এরপরে আসো, এটা সেম বিক্রিয়া হবে। এখানে কি আছে ভাইয়া? দেখো তো, সিলভার। জাস্ট এখানে কি হাইড্রোজেনের জায়গায় সোডিয়াম বসছিল, এখানে জাস্ট হাইড্রোজেনের জায়গায় সিলভার বসবে, আর এখানে কপার বসবে। দেখো বিক্রিয়া দুটা লেখলেই বুঝবে, এগুলো খুবই সহজ বিক্রিয়া। সো যে কোনো একটা অ্যালকাইন 1 নিলাম, এখানে তো এটা নিছি আমাদের ফেমাস তোমার ইথাইন নেই, ঠিক আছে, এইটা নিলাম। এটার সাথে আমরা যখন হচ্ছে এই জিনিসটার বিক্রিয়া দিব, অর্থাৎ দেখো ডাইঅ্যামিন মানে অ্যামোনিয়া আছে দুইটা, সিলভার নাইট্রেট। সো এই জিনিসটা যখন বিক্রিয়া দিব তখন সেখান থেকে ভাই কি তৈরি হবে? আচ্ছা, যেটা তৈরি হবে, এই যে এই সিলভারটা গিয়ে এই হাইড্রোজেন গুলোর জায়গায় বসবে। এখানে দেখো আর দিছিলাম, তাই হাইড্রোজেন ছিল না। যত জায়গায় ট্রিপল বন্ডের সাথে হাইড্রোজেন থাকবে সেখানে সিলভার বসবে, সেখানে সিলভার বসবে। তাহলে এই যেখানে কর্নারে দেখো এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তাহলে এখানে সিলভার বসায় দাও। তাহলে সিলভার কার্বন ট্রিপল বন্ড, কার্বন সিলভার। জাস্ট যেখানে হাইড্রোজেন ছিল ট্রিপল বন্ডের পাশে সেখানে সিলভার বসে গেছে। ঠিক আছে, এবং এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে সিলভার অ্যালকিনাইট। সিলভার অ্যালকিনাইট। এবং অদক্ষেপটা কিরকম ভাইয়া? অদক্ষেপটা হচ্ছে সাদা। ঠিক আছে, সিলভার অ্যালকিনাইডের সাদা অদক্ষেপ পড়ে। সিলভার অ্যালকিনাইডের সাদা অদক্ষেপ পড়ে। সিলভার অ্যালকিনাইডের সাদা অদক্ষেপ পড়ে। তাহলে এইটা হচ্ছে তোমার ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট দ্বারা অ্যালকাইন 1 শনাক্তকরণ। তুমি যে কোনো অ্যালকাইন 1 কে ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট দিলে সেখান থেকে AgC CAG, বা তুমি যদি এখানে একটা হাইড্রোজেন থাকতো, ধরো এখানে আর আছে, তাহলে কিরকম হইতো? এরকম দেখো আর সি ট্রিপল বন্ড CH। তো তখন যখন তুমি সেম বিক্রিয়াটা দিতে, তখন যেটা হইতো, আর এর জায়গায় বসবে না কিন্তু, ঠিক আছে, আর যেমনি আছে থাকুক, ট্রিপল বন্ড এই যে হাইড্রোজেন আছে না, এটার সাথে গিয়ে সিলভারটা বসবে। তাহলে যতগুলো হাইড্রোজেন থাকবে ততগুলাই সিলভার হবে। ঠিক আছে, সেটা দেখানোর জন্য লিখলাম, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি। সো এই হচ্ছে বিক্রিয়া। এবং এটার কেমন পদক্ষেপ ভাই? সিলভার দিয়ে মনে রাখতে পারো। সিলভার কি তোমার সাদা বা চকচকে কালার হয় না, তাহলে যে সাদা পদক্ষেপ পড়বে, যৌগটার নাম কি? সিলভার অ্যালকিনাইট। এরপরে আসো হচ্ছে ডাইঅ্যামিন কপার ক্লোরাইড। সেম টু সেম, আমরা ধরো ইথাইন নিলাম, CH ট্রিপল বন্ড CH, তার সাথে বিক্রিয়া দিলাম হচ্ছে ডাইঅ্যামিন কপার ক্লোরাইড। তাইলে দেখো এখান থেকে কি হবে? সেম টু সেম, এখানে যেটা হবে জাস্ট কপার বসে পড়বে হাইড্রোজেনের জায়গায়। তো আমরা যদি ইথাইন নিছি, তাহলে এই পাশেও হাইড্রোজেন, এই পাশেও হাইড্রোজেন, তাহলে দুইটার জায়গায় কপার বসে পড়বে। তাহলে কপার সি ট্রিপল বন্ড সি কপার। ঠিক আছে, তাহলে এটা যদি সিলভার অ্যালকিনাইড হয়, এটা কি কপার অ্যালকিনাইড হবে না? দেখো বাকি সব তো সেম। তাহলে এই যৌগটার নাম হচ্ছে কপার অ্যালকিনাইট। কপার অ্যালকিনাইট, কপার অ্যালকিনাইট বলা হয় এটাকে। এবং অদক্ষেপটা কিরকম ভাইয়া? অদক্ষেপটা হচ্ছে লাল। অদক্ষেপটা কিরকম ভাইয়া? অদক্ষেপটা হচ্ছে লাল অদক্ষেপ। তাইলে যারা মেডিকেল পরীক্ষা দিবা তাদের জন্য স্পেশালি বলি, তোমার কাজ কি? যে অ্যালকাইন 1 সোডিয়ামের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি করে। অ্যালকাইন 1 ডাইঅ্যামিন সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সাদা পদক্ষেপ তৈরি করে কার? সিলভার অ্যালকিনাইডের। অ্যালকাইন 1 তোমার ডাইঅ্যামিন কপার ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে কপার অ্যালকিনাইডের লাল পদক্ষেপ তৈরি করে।
মেডিকেলের এমসিকিউ বুঝছো? বা যখন যে কেউ এখানে সবাই তো হচ্ছে তোমরা জীবনে না কখনো এমসিকিউ দিবা বা এমসিকিউ সামনে হচ্ছে তোমার এক্সামে এই শনাক্তকরণ থেকে আসবে, তো তখন তুমি এক্সামের আগে কিভাবে পড়বা বা এই ক্লাসটা দেখার পরে কি করবা? তুমি হচ্ছে জাস্ট খালি ওই যে খাতায় দেখে দেখে লিখবা ক্লাস করার শেষে বুঝে, এরপরে তুমি হচ্ছে জাস্ট খালি তোমার ওই লেখা খাতা বা নোটটা দেখবা যে আচ্ছা এটা তৈরি করে কি হয়, এটার সাথে এটা তৈরি করে। এভাবে হচ্ছে এমসিকিউ পড়ার সিস্টেম। আর যেখানে রিটেন সেখানে হচ্ছে লিখতে হবে। এইচএসসি তে ব্যাখ্যা দিব, ইঞ্জিনিয়ারিং এ কোনো ব্যাখ্যা দিব না। ঠিক আছে, ওকে ফাইন। আশা করি অ্যালকাইন 1 শনাক্তকরণটা বুঝছো। 3 নাম্বার বন্ডের যে কার্বন তার সাথে হাইড্রোজেনের জায়গায় সোডিয়াম হলে সোডিয়াম বসবে, সিলভার হলে সিলভার বসবে, কপার হলে কপার হবে। সোডিয়ামের ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ, সিলভারের ক্ষেত্রে সিলভারের সাদা অধক্ষেপ, এখানে হচ্ছে তোমার কপারের লাল অধক্ষেপ। ক্লিয়ার? অ্যালকাইন 1 শনাক্তকরণ কিন্তু ডান। এবার আসো RX বা অ্যালকাইল হ্যালাইড শনাক্তকরণ। ঠিক আছে, কার দ্বারা? সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা অ্যালকাইল হ্যালাইড শনাক্তকরণ। সো দেখো আমরা যখন RX এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিব তখন সেখান থেকে কি তৈরি হবে? RX এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হবে ভাই? দেখো তো এখানে আছে হ্যালোজেন, এখানে আছে সোডিয়াম, তাহলে ওরা কি করবে? সোডিয়াম ক্লোরাইড বানাবে কিনা বলো, বা NaX বানাবে কিনা? ঠিক আছে, সো আমরা যদি এইটা দেই তাহলে সেখান থেকে হবে হচ্ছে এইটা, এবং বাকি OH আর R মিলে বানায় ফেলবে অ্যালকোহল। OH আর R মিলে বানায় ফেলবে অ্যালকোহল। এখন এখানে কথা হচ্ছে আমরা RX এর জায়গায় যদি দেখো R ক্লোরিন নিয়ে চিন্তা করি, যে R ক্লোরাইড বা R তোমার এটার সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিই তাহলে সেখান থেকে দেখো কি তৈরি হচ্ছে? ROH প্লাস সোডিয়াম ক্লোরাইড। এবার ভাই শনাক্তকরণ কেমনে করবো? এখানে কি বুদ উঠবে নাকি এখানে কোনো কালার শো করবে বা কিছু একটা? দেখো এই যে যখন এই সোডিয়াম ক্লোরাইডটা তৈরি হবে, ক্লোরিন যদি কোনো বিক্রিয়াতে থাকে, ক্লোরিন, তাহলে সেই ক্লোরিনকে শনাক্তকরণ করার জন্য আমরা কি যুক্ত করে দিই? দেখো তো কোনো বিক্রিয়াতে যদি ক্লোরিন জাতীয় কিছু থাকে তাহলে আমরা যুক্ত করে দিই সিলভার নাইট্রেট। যুক্ত করে দিলে কি হয়? সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়ে, সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়ে। এইভাবে আমরা চাইলে হচ্ছে RX বা স্পেশালি যদি বলি RCl কে শনাক্তকরণ করতে পারি। তাহলে RCl কে শনাক্তকরণ করার পরীক্ষা হচ্ছে প্রথমত সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষারের সাথে বিক্রিয়া দিতে হবে, দেওয়ার পরে সেখান থেকে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড। তো এখানে যদি ক্লোরিন আছে, ক্লোরিন শনাক্তকরণ করতে আয়ন শনাক্তকরণ তোমরা পড়ছো না যে ক্লোরিনের সাথে সিলভার নাইট্রেট দিলে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়ে। তাহলে এভাবে আমরা হচ্ছে RX কে শনাক্তকরণ করতে পারি। এরপর হচ্ছে ARX। তোমরা AR কে তো চিনো, AR মানে কি ভাইয়া? AR মানে হচ্ছে এই যে এই বেনজিনের যে বক্স, এই বক্সটার মাথায় যদি কেউ এসে বসে, এই শুধু এই বক্সটাকে বলা হচ্ছে তোমার AR মূলক। ঠিক আছে, আর অ্যালকাইল মূলক কাকে বলা হয়? অ্যালকাইল মূলক বলা হচ্ছে তোমার এই যে এগুলাকে। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেলে যা থাকে সেটা হচ্ছে কি? তোমার অ্যালকাইল। আর এটা হচ্ছে অ্যারাইল, যে বেনজিন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেলে অ্যারাইল। সো এটার উপরে কি আছে? X। সো এটাও কি দ্বারা শনাক্তকরণ করতে পারি ভাইয়া? সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা শনাক্তকরণ করতে পারি। সো এখন এটা বিক্রিয়াটা কি ভাইয়া? যখন আমরা এইখানে RX এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিব তখন এই যে হাইড্রোজেনটা হ্যালোজেনের সাথে চলে যাবে, হাইড্রোজেনটা হ্যালোজেনের সাথে গিয়ে বানায় ফেলবে HX বা হচ্ছে HCl, এইটা, তাই তো? আর এই যে NaO যে পার্টটা আছে সেটা গিয়ে এখানে বসে পড়বে। দেখো NaO যে পার্টটা আছে সেটা গিয়ে এখানে বসে পড়বে এভাবে। ঠিক আছে, সো এখন যদি আমরা কি নেই ভাইয়া? RX এর জায়গায় RCl নেই, তাইলে আমরা শনাক্তকারী বিক্রিয়াটা পেয়ে যাব। অর্থাৎ স্পেশালি এখানে RX না, তুমি এখানে ক্লোরিন থাকলে শনাক্তকরণটা করতে পারবা, ওইটার ক্ষেত্রেও এটার ক্ষেত্রেও। ঠিক আছে, সো RCl বা ARCl এর সাথে আমরা যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিব, সো বিক্রিয়াতে কি হবে ভাইয়া? এই হাইড্রোজেনটা এই ক্লোরিনের সাথে গিয়ে কি বানায় ফেলবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর বাকি ONA-টা গিয়ে বেনজিনের উপরে বসে পড়বে। এখন আমরা 9-10-এ পড়ছিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি কোনো জায়গায় তৈরি হয় তার মধ্যে যদি আমরা অ্যামোনিয়া দেই কি যেন হবে? NH4Cl এর সাদা ধোঁয়া। মনে আছে কি তোমাদের? আমরা যদি কোনো জায়গায় কি দিই ভাইয়া? এই যে এরকম একটা কাঁচনল ছিল না? 9-10-এর পড়ালেখা একটু ফেরত যাই। 9-10-এ কি পড়ছিলাম ভাইয়া? এই যে এরকম দেখো একটা কাঁচনল ছিল, দুই মুখে তুলা দেওয়া, এই প্রান্তে ছিল হচ্ছে HCl, এই প্রান্তে ছিল হচ্ছে অ্যামোনিয়া, এবং এই যে এইখানে হচ্ছে তোমার কি তৈরি হইতো? NH4Cl এর সাদা ধোঁয়া। মনে আছে তোমাদের? তার মানে কোন জায়গাতে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় এবং তার সাথে আমরা অ্যামোনিয়া দিয়ে দিই তাহলে সেখানে সাদা ধোঁয়া তৈরি হবে। এখন তাহলে বুঝো এটা যে ARX কেমনে বুঝবো? আমরা ফার্স্টে দিব সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষার।
দেওয়ার পরে সেখান থেকে তৈরি হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা জানি যেহেতু বিক্রিয়া করলে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে মাস্ট, তাহলে এর মধ্যে যদি অ্যামোনিয়া দিই এরপরে, তাহলে সাদা ধোঁয়া যদি উঠে তার মানে HCl বিক্রিয়া করছে অ্যামোনিয়ার সাথে, তার মানে HCl বিক্রিয়া করছে মানে কি এখানে কে ছিল, এই ARX ছিল। আর যদি সাদা ধোঁয়া তৈরি না হয় তার মানে এটা ARX না। কথা বুঝতে পারছো? এভাবে আমরা চাইলে তোমার অ্যারাইল হ্যালাইডকে শনাক্তকরণ করতে পারি, কার দ্বারা, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং তোমার অ্যামোনিয়া দ্বারা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার এটা, এবং এটা একটু কম ইম্পর্টেন্ট, আগে বলতেছি এটা একটু কম ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি ইম্পর্টেন্স লেভেলও বলে দিব যে এটা এরকম ইম্পর্টেন্ট, এটা একটু কম ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কম ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। এরপর আসো অ্যালকোহল শনাক্তকরণ, ভাই মানে অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, কি বলবো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যালকোহল শনাক্তকরণ অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যালকোহল শনাক্তকরণ করা যায় দুইটা জিনিস দ্বারা, প্রথমত হচ্ছে সোডিয়াম এবং PCl5। সোডিয়াম দিয়ে অ্যালকোহল শনাক্তকরণ করা যায় এবং PCl5 দিয়ে অ্যালকোহল শনাক্তকরণ করা যায়। সো প্রথমত আসো সোডিয়াম দিয়ে। সো আমরা যখন অ্যালকোহল এটার সাথে সোডিয়ামের বিক্রিয়া দিব, একদম সোডিয়াম ধাতু, তখন যেটা হবে দেখো, এই সোডিয়ামটা গিয়ে হাইড্রোজেনের জায়গায় বসে পড়বে, সোডিয়ামটা গিয়ে হাইড্রোজেনের জায়গায় বসে পড়বে, হয়ে যাবে RONA প্লাস, হাইড্রোজেন তো একা বের হবে না, হাইড্রোজেন গ্যাস আকারে বের হবে, তাই তো, হাইড্রোজেন গ্যাস আকারে বের হবে, তাহলে অবশ্যই সেখানে কি পাওয়া যাবে, হাইড্রোজেন গ্যাসের বুদবুদ পাওয়া যাবে। অবশ্যই সেখানে কি পাওয়া যাবে ভাইয়া, হাইড্রোজেন গ্যাসের বুদবুদ পাওয়া যাবে। ক্লিয়ার? তাহলে আমরা যদি অ্যালকোহলের মধ্যে সোডিয়াম ধাতু দেই, তাহলে অ্যালকোহল যেটা করবে RONA প্লাস হাইড্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি করবে। সেই বুদবুদ দেখে তুমি বুঝবা যে হ্যাঁ এটা হচ্ছে অ্যালকোহল, কারণ শুধুমাত্র অ্যালকোহলই এবং অ্যাসিড সোডিয়ামের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, সো অ্যালকোহলকে সোডিয়াম দ্বারা শনাক্তকরণ করলে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি হয়। এরপর আসা হচ্ছে আমরা যদি কার মাধ্যমে শনাক্তকরণ করি, অ্যালকোহলকে PCl5 এর সাথে। সো এইটা অনেকবার আসছে যে অ্যালকোহলকে PCl5 সহ শনাক্তকরণ। সো PCl5 যখন বিক্রিয়া করবে, মনে রাখবা এই যে PCl5টা যখন কোনো জায়গায় বিক্রিয়া করবে অর্গানিকে বা জৈব যৌগে, তখন অবশ্যই এই পাশে কি তৈরি হবে জানো, POCl3 এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। তুমি অর্গানিকের যত জায়গায় PCl5 এর বিক্রিয়া পাবা, অবশ্যই সেখানে তৈরি হবে POCl3 প্লাস HCl। তাহলে এখান থেকে দেখো কি কি চলে গেল, POCl3 আর HCl এ কি গেছে দেখো তো, ফসফরাসটা চলে গেছে, একটা অক্সিজেন গেছে অ্যালকোহল থেকে, ক্লোরিন 5 থেকে 3টা, আর এখানে একটা গেছে 4টা, এবং এই হাইড্রোজেনটা চলে গেছে, পরে আছে কি একটা ক্লোরিন আর একটা আর, তাহলে কি তৈরি হবে, RCl। ঠিক আছে, তাহলে দেখো এই POCl3 আর HCl এই পার্টটা বাদ দিলে তুমি কি তৈরি হবে সেটা পেয়ে যাবা। সো এখানে এই যে আবারও কি তৈরি হয়েছে, বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো আমরা যদি কি করি, হাইড্রোক্লোরিক অ্যাসিড যেহেতু তৈরি হয়েছে আমরা জানি, তার মধ্যে অ্যামোনিয়া দিয়ে দেই, তাহলে অবশ্যই সেখান থেকে কি হবে, NH4Cl এর সাদা ধোঁয়া তৈরি হবে। NH4Cl এর সাদা ধোঁয়া তৈরি হবে। তাহলে এটা হচ্ছে তোমার অ্যালকোহলকে PCl5 দ্বারা শনাক্তকরণ। সো অ্যালকোহলের শনাক্তকরণ খুবই ইম্পর্টেন্ট, MCQ তো অনেক বেশি আসে যে তোমার অ্যালকোহলকে কোনটি দ্বারা শনাক্তকরণ করা যায়, সোডিয়াম ধাতু সহ শনাক্তকরণ করা যায় এবং PCl5 দ্বারা শনাক্তকরণ করা যায়। সোডিয়াম ধাতুতে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ উঠে এবং PCl5 এ কি হয়, তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় এবং তার মধ্যে অ্যামোনিয়া দিলে NH4Cl এর সাদা ধোঁয়া তৈরি হয়। তাহলে এটা হচ্ছে অ্যালকোহলের শনাক্তকরণ, খুবই ইম্পর্টেন্ট MCQর জন্য। ঠিক আছে, ওকে। এরপর আসো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্যকরণ। ইন্টারে যারা অর্গানিক পড়ছো, এই প্রশ্নটা একবার হলেও দেখো, এমন কেউ আসো, লুকাস বিকারকের নাম শুনো না, এমন কেউ আসো যে 3 ডিগ্রি 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি অ্যালকোহলকে পার্থক্য করুন। লুকাস বিকারক থেকে এত MCQ আসছে, মানে এমন কোন ইনস্টিটিউট, এমন কোন প্রতিষ্ঠান নাই যে লুকাস বিকারক থেকে প্রশ্ন আসে না। সো এইটা সব জায়গার জন্য 3 স্টার ইম্পর্টেন্ট, সব জায়গার জন্য। তুমি যে কোনো জায়গার শিক্ষার্থী হও, তোমাকে অ্যালকোহলের পার্থক্যকরণ 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণ লুকাস বিকারক দ্বারা এই পরীক্ষা পারতেই হবে। ঠিক আছে, সো লুকাস বিকারকটা কি আগে সেটা চিনি। লুকাস বিকারক হচ্ছে তোমার অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং সেটা কেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই মিক্সচারটাকে বলা হয় লুকাস বিকারক। অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই মিশ্রণটাকে বলা হয় হচ্ছে লুকাস বিকারক। এইটা দিয়ে আমরা 1 ডিগ্রি অ্যালকোহলকে আলাদা করতে পারবো, 2 ডিগ্রি অ্যালকোহলকে আলাদা করতে পারবো, 3 ডিগ্রি অ্যালকোহলকে আলাদা করতে পারবো। ঠিক আছে, সো এটা হচ্ছে পার্থক্যকরণ। সো প্রথমে আসা হচ্ছে লুকাস বিকারকের সাথে তোমার 3 ডিগ্রি অ্যালকোহলের বিক্রিয়াতে। ঠিক আছে, 3 ডিগ্রি অ্যালকোহল,
ওকে, 3 ডিগ্রি অ্যালকোহল যেটা করবে, 3 ডিগ্রি অ্যালকোহল আগে আমরা একটু লিখি। 3 ডিগ্রি অ্যালকোহল কি, তোমার R3COH, এটা কিন্তু আমরা কি 3 ডিগ্রি অ্যালকোহল বলি, তাই তো? অর্থাৎ এই কার্বনের সাথে কয়টা আর আছে, 3টা আর আছে। কার্যকরী মূলকের সাথের কার্বনে যতগুলো আর থাকে সেটা তত ডিগ্রি, তাহলে এখানে 3টা আছে, তার মানে 3 ডিগ্রি। সো এই 3 ডিগ্রির সাথে আমরা যখন হচ্ছে এই জিঙ্ক ক্লোরাইড এবং HCl অর্থাৎ লুকাস বিকারকের বিক্রিয়া দিব, তাহলে ও যেটা করবে রুম টেম্পারেচারে বিক্রিয়া করবে একদম সাথে সাথে এবং সাদা অদক্ষেপ তৈরি করবে, কোনো কালার আসবে না, বাট সাদা সাদা অদক্ষেপ তৈরি করবে। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে কক্ষ তাপমাত্রায়, খুব ইম্পর্টেন্ট, রুম টেম্পারেচারে বিক্রিয়া করবে। এখন আমরা সবাই জানি রুম টেম্পারেচার কত ভাইয়া, 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। সো এই তাপমাত্রায় 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? আচ্ছা, এখানে আছে ক্লোরিন, তাহলে অ্যালকোহল ক্লোরিন জাতীয় কারোর সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? জাস্ট OH এর জায়গায় ক্লোরিন চলে আসবে, তাই তো? অর্থাৎ RCl তৈরি করবে। প্লাস প্লাস কি তৈরি করবে ভাইয়া? দেখো এখানে আর কি আছে, তোমার এখানে আছে হচ্ছে OH, তাই তো? এখানে আছে হাইড্রোজেন, তা আর হচ্ছে পানি তৈরি করবে। সো এগুলা মুখ্য না, কথা হচ্ছে লুকাস বিকারকের সাথে যখন রুম টেম্পারেচারে আমরা 3 ডিগ্রি অ্যালকোহলে বিক্রিয়া দিব, তখন অদক্ষেপটা পড়বে সাথে 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 তোমার সাদা অদক্ষেপ পড়বে, সাথে সাথে সাদা অদক্ষেপ পড়বে। খুব ইম্পর্টেন্ট, অনেকবার আসছে পরীক্ষাতে, সকল পরীক্ষাতে এটা আসছে যে 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস বিকারক সাথে সাথে সাদা অদক্ষেপ দিবে। এবার আসে 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। সো আমরা যখন 2 ডিগ্রি অ্যালকোহল অর্থাৎ R2CHOH এটার সাথে যখন হচ্ছে জিঙ্ক ক্লোরাইড, অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডে বিক্রিয়া দিব রুম টেম্পারেচারে 25 ডিগ্রি সেলসিয়াসে, তখন ও 5 থেকে 10 মিনিট পরে এই অদক্ষেপটা দিবে। ও সাদা অদক্ষেপ দিবে, বাট 5 থেকে 10 মিনিট পর। অনেকবার আসছে এমসিকিউতে, ঠিক আছে? এবং বিক্রিয়া সেম, R2CH, জাস্ট OH এর জায়গায় ক্লোরিন চলে আসবে এবং প্লাস পানি। বাট কথা হচ্ছে কতক্ষণ পর অদক্ষেপ দেয়? 5 থেকে 10 মিনিট পর সাদা অদক্ষেপ তৈরি হয়। 5 থেকে 10 মিনিট পর সাদা অদক্ষেপ তৈরি হয়। সো এটা খুব ইম্পর্টেন্ট যে 3 ডিগ্রি সাথে সাথে 2 ডিগ্রি 5 থেকে 10 মিনিট পর। এবার আসে তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল কি করে ভাইয়া? 1 ডিগ্রি অ্যালকোহল, সো 1 ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া করতেই চায় না, ওরে জোর করাইতে হয়। এখানে যেমন 25 ডিগ্রিতেও 5 থেকে 10 মিনিট পর করে, 3 ডিগ্রি সাথে সাথে করে। 1 ডিগ্রি বিক্রিয়াটা করতে চায় না, ওকে দীর্ঘক্ষণ ধরে হিট দিতে 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 একটা পর্যায়ে গিয়ে যেটা করে তোমার তৈলাক্ত একটা স্তর সৃষ্টি করে, ওইখানে একটা তেল তেল জাতীয়, ওখানে একটা তৈলাক্ত স্তর সৃষ্টি করে 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি কি করে ভাইয়া? আমরা যদি RCH2OH অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহল নেই, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল যেটা করবে এই জিঙ্ক ক্লোরাইড আর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, এখানে আর 25 কাজ হবে না, এখানে দীর্ঘক্ষণ তাপ দিতে হবে। দিলে যেটা হবে ও বিক্রিয়া শ্রেণী করবে RCH2Cl প্লাস পানি, বাট এখানে আর কোনো অদক্ষেপ পাবা না, এখানে পাবা হচ্ছে হলুদ তৈলাক্ত স্তর, ঠিক আছে? এবং সেটা কখন? দীর্ঘক্ষণ পর। সেটা কখন? দীর্ঘক্ষণ পর। তাহলে এইভাবে আমরা লুকাস বিকারক দ্বারা 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে পার্থক্য করতে পারি। 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে পার্থক্য করতে পারি লুকাস বিকারক দ্বারা। কিভাবে? 3 ডিগ্রি লুকাস বিকারকের সাথে কক্ষ তাপমাত্রায় বা 25 ডিগ্রি সেলসিয়াসে সাথে সাথে সাদা অদক্ষেপ, 2 ডিগ্রি 5 থেকে 10 মিনিট পর সাদা অদক্ষেপ, 3 ডিগ্রি সাদা অদক্ষেপ তৈরি করতে চায় না, করে না, বিক্রিয়া করে না, দীর্ঘক্ষণ তাপ দিতে দিতে একটা পর্যায়ে গিয়ে হলুদ তৈলাক্ত স্তর সৃষ্টি করে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্যকরণ লুকাস বিকারক দ্বারা, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো আমরা ওভারঅল অ্যালকোহল শনাক্তকরণ দেখলাম যে সোডিয়াম দ্বারা আর PCl5 দ্বারা। আবার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে আলাদা করা দেখলাম। এবার স্পেশালি বইতে কি দেওয়া আছে? শুধুমাত্র মিথানল শনাক্তকরণ দেওয়া আছে
এবং শুধুমাত্র ইথানল শনাক্তকরণ দেওয়া আছে। এবং এই দুটা প্রশ্ন থেকে, এই দুটা জায়গা থেকে অনেক প্রশ্ন আসছে, ঠিক আছে, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। শুধুমাত্র মিথানল শনাক্তকরণ থেকেও প্রশ্ন আসছে এবং শুধুমাত্র ইথানল শনাক্তকরণ থেকে আমাদের সময় বুয়েটে প্রশ্ন আসছে, গুচ্ছে প্রশ্ন আসছে, কথা বুঝতে পারছো, এবং 21 সালে মেডিকেলে প্রশ্ন আসছে আয়োডোফর্ম বিক্রিয়া। তার মানে এই যে মিথানল শনাক্তকরণ এবং ইথানল শনাক্তকরণ এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে আসো মিথানলকে কিভাবে শনাক্তকরণ করা হয়। সো মিথানলকে আশা করি তোমরা চিনো। মিথানল কি ভাইয়া? CH3OH, এটাই তো মিথানল। এক কার্বনের অ্যালকোহলের নামই হচ্ছে মিথানল। সো এই মিথানলকে শনাক্তকরণ করার জন্য যেই যৌগটা ইউজ করা হয়, এই যৌগটা অনেক পরিচিত এবং ফেমাস একটা যৌগ, তার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। ঠিক আছে, স্যালিসাইলিক অ্যাসিড দ্বারা আমরা মিথানল শনাক্তকরণ করতে পারি। স্যালিসাইলিক অ্যাসিড দ্বারা আমরা মিথানল শনাক্তকরণ করতে পারি। তো স্যালিসাইলিক অ্যাসিড কিভাবে আঁকবো ভাইয়া? প্রথমত তুমি ফেনল আঁকো, তুমি তো ফেনলকে চিনো তাই না? কি করতে হবে? প্রথমে একটা বেঞ্জিন রাখতে হবে এবং OH দিতে হবে। আঁকছো ফেনল, এটাকে তো ফেনল বলে। তো ফেনলের এই যে অর্থ পজিশনে তুমি হচ্ছে অ্যাসিড মূলক বসাবা, COOH। এই যৌগটার নামই হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে ফেনলের অর্থ পজিশনে অ্যাসিড থাকলে সেটাকে আমরা বলি স্যালিসাইলিক অ্যাসিড। সো এই যৌগটার সাথে যখন আমরা মিথানলের বিক্রিয়া দিব, তখন সেখান থেকে ভাই কি তৈরি হবে? সেখান থেকে যেটা তৈরি হবে, এই যে ফেনল এবং স্যালিসাইলিক অ্যাসিড যেমন আছে অমনি দাও, ফেনলটা এভাবে দাও। এবার COO, এই যে হাইড্রোজেনটা আছে না, এই অ্যাসিডের যে হাইড্রোজেনটা, সেটার জায়গায় এসে বসে পড়বে আমাদের এই মিথাইল মূলক CH3। অর্থাৎ এখানে এসে বসে পড়বে হাইড্রোজেনের জায়গায় এসে বসে পড়বে মিথাইল মূলক CH3। এতটুকুই চেঞ্জ। স্যালিসাইলিক অ্যাসিডের ও COOH, ওই H বা হাইড্রোজেনের জায়গায় এসে আমাদের মিথানলের মিথাইলটা বসে যাবে। ঠিক আছে, আর ওই H আর এই OH মিলে পানি বানায় ফেলবে। সো পানি। এবং এইটার কেমন গন্ধ পাওয়া যাবে? এটার আয়োডক্সের মতো গন্ধ পাওয়া যাবে। আয়োডক্সের মতো গন্ধ। ঠিক আছে, আয়োডক্সের মতো গন্ধ পাওয়া যায়। তার মানে মিথানল শনাক্তকরণ করতে হয় কি দিয়ে? স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে। আমরা যখন মিথানলের সাথে স্যালিসাইলিক অ্যাসিড দিব, তখন সেখান থেকে আয়োডক্সের মতো গন্ধ পাওয়া যাবে এবং আমরা বুঝতে পারবো এই যৌগটা হচ্ছে মিথানল। ঠিক আছে, এরপর আসে ইথানল। কি বিক্রিয়া দ্বারা ভাইয়া? আয়োডোফর্ম বিক্রিয়া দ্বারা। নাম শোনো না এমন কোনো মানুষ আছো যে অর্গানিক পড়ছি ভাইয়া কিন্তু আয়োডোফর্ম, হ্যালোফর্ম, ক্লোরোফর্ম এই বিক্রিয়ার নাম শুনি নাই? সো এই আয়োডোফর্ম বিক্রিয়া দ্বারা কাকে শনাক্তকরণ করা যায়? শুধু ইথানলকে। এটা দ্বারা মিথানল বা ইথানলের পরে কি আছে, প্রোপানল, বিউটানল, এদেরকে শনাক্তকরণ করতে পারবা না, শুধু ইথানল। সো ইথানল কি ভাইয়া? সবাই তো চিনো। ইথানলকে খুব ভালো মতো চেনার কথা তোমাদের। CH3CH2OH, এই বান্দার নামই তো ইথানল। এবং আয়োডোফর্ম বিক্রিয়াতে কি ইউজ করা হয় ভাইয়া? আয়োডোফর্ম বিক্রিয়াতে আয়োডিন ইউজ করতে হয় এবং একটা ক্ষার ইউজ করতে হয়, যেই ক্ষারটা হইতে হয় অ্যালকোহলীয় ক্ষার, তাই তো? আয়োডোফর্ম বিক্রিয়াতে আয়োডিন থাকে এবং একটা ক্ষার থাকে যেটা হচ্ছে অ্যালকোহলীয়। সো ইথানল আয়োডোফর্ম বিক্রিয়াতে কি তৈরি করে দেখো। এবং আয়োডোফর্ম বিক্রিয়াতে তোমার কত ডিগ্রি তাপমাত্রা থাকে? 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। সো দেন কি তৈরি হয়? আমাদের এই যে তোমার এই প্রথম কার্বনটা গিয়ে আয়োডিনের সাথে গিয়ে তৈরি করবে CHI3 এবং এইটারই একটা হলুদ অদক্ষেপ পড়বে। এই CHI3 এর হলুদ অদক্ষেপ তোমার পড়বে, এটার একটা হলুদ অদক্ষেপ পড়বে। তাহলে এটা দিয়ে আমরা বুঝে ফেলবো যে এটা কি? আমাদের ইথানল। এবং বাকি কি তৈরি হবে দেখো। এক কার্বন তো গিয়ে আয়োডিনের সাথে কি তৈরি করে ফেলছে? এক কার্বন আয়োডিনের সাথে গিয়ে CHI3 বানায় ফেলছে, তাই তো? আয়োডোফর্ম বানায় ফেলছে। তুমি চিন্তা করে দেখো, তুমি তো ক্লোরোফর্মকে চিনো তাই না? এখানে চেষ্টা করে দেখতেছি, দেখো CHCl3, এটাকে তুমি কি জানো? ক্লোরোফর্ম নামে চিনো না? ক্লোরোফর্ম, এটাকে তো চিনো। CHCl3 হলে ক্লোরোফর্ম, তাহলে CHI3 বা আয়োডিন 3 হলে নাম কি হবে? আয়োডোফর্ম। তাহলে এই যে আয়োডোফর্ম তৈরি করছে, ঠিক আছে, এই জন্য এই বিক্রিয়ার নাম আয়োডোফর্ম বিক্রিয়া। সো এই যে আয়োডোফর্ম তৈরি করলো, এটা কালারটা কি? হলুদ কালার। কালারটা কি? হলুদ কালার। তাহলে ইথানল আয়োডোফর্ম বিক্রিয়াতে হলুদ অদক্ষেপ তৈরি করে। কার? আয়োডোফর্ম। আর কি তৈরি হয়? এই যে ইথানলের আরেকটা যে কার্বন আছে সেইটা জারিত হয়, শক্তিশালী জারণ হয়। ইথানলকে বা অ্যালকোহলকে জারণ করলে পাওয়া যায় অ্যাসিড। তাহলে এক কার্বন বাকি আছে, এটাকে জারণ করলে পাওয়া যাবে এক কার্বনের অ্যাসিড HCOO। এবার থামো, যত জায়গায় অর্গানিকে ডান পাশে বা বিক্রিয়াতে অ্যাসিড তৈরি হবে, যদি এই পাশে কোনো জায়গায় সোডিয়াম, পটাশিয়াম অথবা অ্যামোনিয়াম
এগুলা থাকে তাহলে কখনোই অ্যাসিড তৈরি হবে না, তৈরি হবে অ্যাসিডের লবণ। অ্যাসিড কি? HCOOH, ওই লাস্টের এইচটাকে COOH, এই এইচটাকে সরাইয়া এখানে সোডিয়াম থাকলে সোডিয়াম বসবে, পটাশিয়াম যদি থাকতো তাহলে পটাশিয়াম বসবে, অ্যামোনিয়াম থাকলে অ্যামোনিয়াম বসবে। তাহলে যেহেতু সোডিয়াম আছে তাহলে এই যে এই এইচ এর জায়গায় গিয়ে সোডিয়াম বসে পড়বে, ঠিক আছে। বাকি পানি টানি তৈরি হবে, সেটা হচ্ছে তোমার বাই প্রোডাক্ট, ওটা নিয়ে আমাদের টেনশন করার দরকার নেই। তাহলে মিথানল শনাক্তকরণ করতে হয় স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে, আয়োডক্সের মতো গন্ধ পাওয়া যায়। ইথানল শনাক্তকরণ করতে হয় আয়োডোফর্ম বিক্রিয়া দিয়ে, যেখানে যে হলুদ পদক্ষেপ পরে কার আয়োডোফর্মের এবং হচ্ছে তোমার অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ইথানল শনাক্তকরণ। এরপরে আসো ইথারের নমুনায় পার অক্সাইড শনাক্তকরণ। ইথারের মধ্যে যদি তোমার অক্সিজেন বা বাতাস বা আলো প্রবেশ করতে পারে তাহলে ইথারের মধ্যে পার অক্সাইড তৈরি হয়, যেটা হচ্ছে বিষাক্ত এবং হচ্ছে বিস্ফোরণ ধর্মী। সো এই ইথারের মধ্যে পার অক্সাইড থাকলে সেটা তো আমাদের জন্য ক্ষতিকর, তাই সেই পার অক্সাইডটা যেন হচ্ছে তোমার না থাকে, আমরা সেটাই চাই। সো একটা ইথারের মধ্যে পার অক্সাইড আছে কি না সেটা চেক করার যে পরীক্ষা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইথারের নমুনাতে পার অক্সাইড শনাক্তকরণ, যে ইথারে পার অক্সাইড আছে কি না। সো এটা চেক করার জন্য আমরা যেটা করব, ধরো হচ্ছে পার অক্সাইড আছে, তাহলে কি হবে? যদি ইথারের মধ্যে পার অক্সাইড থাকে তাহলে যৌগটা কিরকম হবে? এরকম হবে। ইথার দেখতে কিরকম হয়? ROR, এরকম হয় ইথার, অর্থাৎ অক্সিজেন সেটা তো ইথার। বাট পার অক্সাইড কি? পার অক্সাইড হচ্ছে O, ঠিক আছে। পার অক্সাইড হচ্ছে OO, অর্থাৎ ROOR। অর্থাৎ এই যে বাতাস অথবা আলোর সংস্পর্শে আসলে ইথারের মধ্যে ওই যে এর সাথে একটা এক্সট্রা একটা অক্সিজেন ঢুকে এই যে পার অক্সাইড বন্ধন বানায় ফেলে। এই যে এইটুকু অংশকে বলতেছি হচ্ছে পার অক্সাইড, এইটুকু অংশকে আমরা বলতেছি হচ্ছে পার অক্সাইড। সো ইথারের নমুনাতে এই পার অক্সাইড আছে কি না সেটাই আমরা কি করব? শনাক্তকরণ করব। তাহলে আমরা দেখো কি করব, ফার্স্টেই যদি পার অক্সাইড থাকে তাহলে কি হবে সেটা দেখব। সো একটা ইথারের নমুনাতে যদি পার অক্সাইড থাকে এবং তুমি যদি তার মধ্যে কি দাও, তুমি তার মধ্যে দিবা হচ্ছে প্রথমত পটাশিয়াম আয়োডাইড, তুমি তার মধ্যে দিবা হচ্ছে প্রথমত পটাশিয়াম আয়োডাইড। ইথারের নমুনাতে যদি পটাশিয়াম আয়োডাইড দাও তাহলে যেটা তৈরি করবে এটার সাথে বিক্রিয়া করবে, করে ইথার তৈরি করবে ROR প্লাস হচ্ছে আয়োডিন তৈরি করবে। এই যে মুক্ত আয়োডিনটা তৈরি হইলো, এই যে আয়োডিনটা তৈরি হইলো তার সাথে আমরা যদি হচ্ছে স্টার্চ দেই, দেখো স্টার্চ, এই যে আয়োডিনটা তৈরি হইলো তার সাথে আমরা যদি হচ্ছে স্টার্চ দেই তাহলে এখানে হবে হচ্ছে একটি নীল বর্ণের জটিল যৌগ, নীল বর্ণের জটিল যৌগ। তাহলে এখান থেকে কিভাবে বুঝলাম যেটার মধ্যে হচ্ছে তোমার পার অক্সাইড আছে কিনা? ধরো একটা ইথারের মধ্যে যদি হচ্ছে আমি কি করব, প্রথমত পটাশিয়াম আয়োডাইড দিব, যদি সেটার মধ্যে পার অক্সাইড থাকে তাহলে সেখান থেকে আয়োডিন তৈরি হবে I2। সেই আয়োডিন যদি তৈরি হয় তাহলে আমরা স্টার্চ দিব, দিলে সেখান থেকে নীল বর্ণের একটা জটিল যৌগ তৈরি হবে। তাহলে ওভারঅল আমরা প্রথমত পটাশিয়াম আয়োডাইড দিব, এরপর হচ্ছে স্টার্চ দিব। যদি নীল কালার হয় তার মধ্যে পার অক্সাইড আছে, যদি নীল না হয় তাহলে পার অক্সাইড নাই। কথা বুঝতে পারছো? তাহলে আমরা কি করব, ধরে যে এরকম আমাদের কাছে একটা পাত্র আছে, ঠিক আছে, আমাদের কাছে যদি একটা পাত্র থাকে এরকম, ধরো এই হচ্ছে আমাদের কাছে একটা পাত্র আছে। এখন এই পাত্রের মধ্যে ধরো পার অক্সাইড আছে কি না সেটা চেক করতে চাই, তাহলে আমি কি করব, প্রথমত এটার মধ্যে দিব হচ্ছে পটাশিয়াম আয়োডাইড। সো যদি পার অক্সাইড থাকে তাহলে এখানে কি তৈরি হবে? আয়োডিন তৈরি হবে, আয়োডিন তৈরি হবে, আয়োডিন তৈরি হবে। এন্ড আয়োডিন যদি কোনো জায়গায় থাকে আয়োডিন, এবং সেখানে যদি আমরা কি দেই, স্টার্চ দেই, তাহলে এই আয়োডিন আর এটা মিলে কি হয়ে যায়, তোমার নীল কালার একটা জটিল যৌগ তৈরি করে, নীল বর্ণের একটা জটিল যৌগ তৈরি করে। এভাবে আমরা কি করতে পারি, কোন একটা ইথারের মধ্যে প্রথমে পটাশিয়াম আয়োডাইড এরপর হচ্ছে আয়োডিন দিয়ে যদি নীল কালার হয় তাহলে বলতে পারি যে তার মধ্যে পার অক্সাইড আছে, তার মধ্যে পার অক্সাইড আছে। কথা বুঝতে পারছো? তাহলে এভাবে আমরা কি করতে পারি, তোমার ইথারে পার অক্সাইড শনাক্তকরণ করতে পারি। এরপর আসা হচ্ছে অ্যালকোহল এবং ইথারকে পার্থক্যকরণ, খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। অ্যালকোহল এবং ইথারকে পার্থক্যকরণ, অ্যালকোহল এবং ইথারকে পার্থক্যকরণ কি দ্বারা করা হয় ভাইয়া? PCl5 দ্বারা। PCl5 দ্বারা অ্যালকোহল এবং ইথারকে আলাদা করা যায়, কোনটা অ্যালকোহল কোনটা ইথার। সো এখানে বিক্রিয়াটা কি, যখন আমরা PCl5 এর সাথে অ্যালকোহলের বিক্রিয়াটা দিব, আমরা এই বিক্রিয়া অলরেডি দেখে আসছি যে PCl5 এর সাথে অ্যালকোহল বিক্রিয়া করে কি করে, ROH, এর সাথে যদি আমরা PCl5 এর বিক্রিয়া দেই তাহলে যেটা হবে, PCl5 বিক্রিয়া করছে মানে কি তৈরি হবে, POCl3 প্লাস হচ্ছে HCl, আর সেই HCl এর সাথে
সেই HCl এর সাথে আমরা যদি হচ্ছে অ্যামোনিয়ার বিক্রিয়া দেই তাহলে যেটা তৈরি হবে NH4Cl এর সাদা ধোঁয়া, NH4Cl এর সাদা ধোঁয়া। এবং এখানে কি তৈরি হবে তোমার RCl, অ্যালকাইল হ্যালাইড। আর যখন আমরা ইথারের সাথে বিক্রিয়া দিব, ইথারের সাথে কার বিক্রিয়া দিব, এই PCl5 এর, তখন যেটা হবে দেখো ROR ইথার, এটার সাথে যখন আমরা হচ্ছে PCl5 এর বিক্রিয়া দিব তখন যেটা তৈরি হবে এখানে RCl তো তৈরি হবে, বাট এখানে তৈরি হবে হচ্ছে শুধুমাত্র POCl3, কোনো হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে না। অ্যালকোহল এবং ইথারের সাথে PCl5 এর পার্থক্য এটা, অ্যালকোহলের সাথে POCl3 এবং HCl তৈরি হয়, কিন্তু এই যে এখানে কি তোমার কোনো কিছু তৈরি হয় নাই, তাই তো, HCl তৈরি হয় নাই। তার মানে কি তোমার কাছে দুইটা পাত্র আছে, একটার মধ্যে অ্যালকোহল, একটার মধ্যে ইথার। তুমি প্রথমে তার মধ্যে PCl5 দিবা, এরপরে যে তোমার যে কোনো একটার মধ্যে তো অ্যালকোহল আছে, তার মধ্যে কি তৈরি হবে HCl। এবার তুমি দিবা অ্যামোনিয়া, যেটা থেকে সাদা ধোঁয়া আসবে সেটা অ্যালকোহল, যেটা থেকে আসবে না সেটা ইথার। এভাবে তুমি অ্যালকোহল এবং ইথারকে আলাদা করতে পারবা, ঠিক আছে। তাহলে অ্যালকোহল এবং ইথার পার্থক্যকরণ খুবই 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 ইম্পর্টেন্ট। এবং আরেকটা কথা, এই যে ইথারে পার অক্সাইড আছে কিনা এটা তো শনাক্তকরণ করলাম কার দ্বারা, পটাশিয়াম আয়োডাইড এবং স্টার্চ দ্বারা। যদি নীল হয় তাহলে আছে, নীল না হলে নাই। তো এটা দূর করবো কেমনে? ধরো পার অক্সাইড আছে, বাট আমাদের জন্য তো পার অক্সাইডটা ক্ষতিকর, সেটা দূর করার প্রসেস কি দেখো। ইথারের নমুনায় যদি পার অক্সাইড থাকে সেটা দূরীকরণ করার প্রসেস হচ্ছে, তুমি এটার মধ্যে কি দিবা জানো, তুমি এটার মধ্যে FeSO4 অথবা অথবা সোডিয়াম সালফাইড Na2SO3 এইটা সহ ঝাঁকানো হয়। এটা দূরীকরণে কি করা হয়, এই ইথারের নমুনায় পার অক্সাইড আছে, আমি বুঝলাম আছে, বাট সেটা দূর করবো কেমনে? দূর করতে হইলে FeSO4 এবং সোডিয়াম সালফাইড দুইটা যে কোনো একটা দিয়ে তুমি যদি হচ্ছে ইথারটাকে ঝাঁকাও, তাহলে সেখানে কি হবে, পার অক্সাইড গুলো দূর হয়ে যাবে, পিওর ইথার পাবা, ঠিক আছে। তাহলে এই যে দূরীকরণ, এই এমসিকিউটা কিন্তু আসতে পারে যে ইথারে পার অক্সাইড কিভাবে দূর করতে হয়, FeSO4 এবং হচ্ছে সোডিয়াম সহ ঝাঁকাইতে হয়, তাহলে সেখান থেকে কি পাওয়া যায়, বিশুদ্ধ পার অক্সাইড মুক্ত ইথার পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে এটা। এবং এরপর পার্থক্যকরণ কার দ্বারা, PCl5 দ্বারা। পার্থক্যকরণ কার দ্বারা, PCl5 দ্বারা। এরপরে আসো 1 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ। এই পর্যন্ত শনাক্তকরণের ইতিহাসে সব থেকে প্রশ্ন বেশি আসছে এই বিক্রিয়াটা থেকে, কার্বিলামিন বিক্রিয়া। 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন শনাক্তকরণ বা অ্যানিলিন শনাক্তকরণ বা ক্লোরোফর্ম শনাক্তকরণ, একটা দিয়ে 4টা শনাক্তকরণ করা যায়। যেই যৌগটা তৈরি হয় সেটাও একটা তোমার ইউনিক যৌগ। এই জন্য এই কার্বিলামিন বিক্রিয়াটা বা 1 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণের বিক্রিয়াটা এত বেশিবার পরীক্ষাতে আসছে। সো কি বললাম যে প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ, এটা সহ আরো কি শনাক্তকরণ করা যায়, এটার সাথে আরো শনাক্তকরণ করা যায় হচ্ছে তোমার ক্লোরোফর্ম CHCl3, ক্লোরোফর্ম শনাক্তকরণ পরীক্ষা, ঠিক আছে। প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন তো শনাক্তকরণ করা যায়, তার সাথে ক্লোরোফর্ম শনাক্তকরণ করা যায়। এই বিক্রিয়ার নাম কি, কার্বিলামিন বিক্রিয়া, একটা নামধারী বিক্রিয়া। সো এখানে কি করব আমরা, প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন নিব। সো প্রাইমারি অ্যামিন কি, RNH2, এটাকে আমরা বলি হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে। অথবা অ্যানিলিন, এটাও একটা কি প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যামিন। দুইজনেই সেম বিক্রিয়া দিবে, সো এখন কার্বিলামিন বিক্রিয়াতে কি লাগে আমাদের, কার্বিলামিন বিক্রিয়া করতে হলে আমাদের ক্লোরোফর্ম লাগে CHCl3, না হলে কার্বিলামিন বিক্রিয়া হয় না। কার্বিলামিন বিক্রিয়া করতে আমাদের ক্লোরোফর্ম লাগবে। সো আমরা কি করে দিলাম, ফার্স্টে ক্লোরোফর্ম দিয়ে দিলাম। এরপরে কি দেওয়া লাগবে ভাইয়া, এরপর আমাদের এর সাথে দিতে হবে হচ্ছে তোমার যে কোনো একটা ক্ষার। এখানে তুমি যে কোনো ক্ষার দিতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো একটা ক্ষার দিলেই হবে, সো এই হচ্ছে তোমার বিক্রিয়ার সেটআপ। কি করব, যে কোনো অ্যামিন নাও, 1 ডিগ্রি অ্যামিন অথবা অ্যানিলিন, দুজনের সাথে ক্লোরোফর্ম এবং ক্ষার যখন আমরা বিক্রিয়া করাবো, এখান থেকে কি তৈরি হবে জানো, এই দেখো এখানে কি আছে, আর না, এখান থেকে তৈরি হবে হচ্ছে RNC, আর এখানে কি আছে, অ্যারাইল NH2, এখানে হবে হচ্ছে এই যে এই বেনজিনের বাক্সের উপরে হয়ে যাবে NC, এখানে RNC, এখানে অ্যারাইল NC। সো এই যে NC যৌগটা তৈরি হয়েছে, এই লোকটার নাম কি জানো, এর নাম হচ্ছে তোমার আইসোসায়ানাইট। এই জনের নাম কি, আইসোসায়ানাইট। তাহলে তুমি 1 ডিগ্রি অ্যামিনের সাথে ক্লোরোফর্ম এবং ক্ষারের বিক্রিয়া দিলে সেখান থেকে কি তৈরি হবে, এখানে কি আর মানে অ্যালকাইল আইসোসায়ানাইট, আর এটা কি অ্যারাইল আইসোসায়ানাইট এর যৌগ তৈরি হবে, যার
থেকে তোমার হচ্ছে একটা উৎকট বাজে একটা গন্ধ আসবে। অ্যামিনযুক্ত যত যৌগ আছে সেখান থেকে অনেক বাজে গন্ধ আসে। সো এখানে কিরকম গন্ধ আসবে ভাইয়া? উৎকট গন্ধ আসবে, এবং সেখান থেকে তুমি বুঝতে পারবা যে না এরা কি, এরা হচ্ছে আলটিমেটলি অ্যামিন এবং তার সাথে আছে ক্লোরোফর্ম আর ক্ষার। সো একই সাথে প্রাইমারি অ্যামিন এবং ক্লোরোফর্ম শনাক্তকরণের বিক্রিয়া হচ্ছে আমাদের এই কার্বিল অ্যামিন বিক্রিয়া, যেখানে কি তৈরি হয় তোমার RNC অথবা অ্যারাইল MC। তুমি যদি এটা নাও তাহলে এটা NC হবে, এটা নিলে এটা NC হবে। সো এই যৌগটার নাম কি? তুমি সায়ানাইড কি চিনো না? CN। দেখো এখানে আমরা পরিচয়টা দিচ্ছি, CN কে আমরা বলি হচ্ছে সায়ানাইড, CN কে আমরা বলি হচ্ছে সায়ানাইড। আর যখন N আগে C পড়ে NC, এটাকে আমরা বলি আইসোসায়ানাইড, এটাকে আমরা বলি হচ্ছে আইসোসায়ানাইড, আইসোসায়ানাইড। সো এই যে এই আইসোসায়ানাইডটা কই তৈরি হয় ভাইয়া? এই আইসোসায়ানাইডটাই তৈরি হয় হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়াতে। এটাই কই তৈরি হয় ভাইয়া? কার্বিল অ্যামিন বিক্রিয়াতে, কার্বিল অ্যামিন বিক্রিয়াতে। অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট যে কার্বিল অ্যামিন বিক্রিয়াতে কি তৈরি হয়? কার্বিল অ্যামিন বিক্রিয়াতে আইসোসায়ানাইড বা NC উৎপন্ন হয়। ক্লিয়ার? কিরকম গন্ধ পাওয়া যায়? উৎকট গন্ধ পাওয়া যায়। একই সাথে এটা দ্বারা কাকে শনাক্তকরণ করা যায়? 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন, অ্যানিলিন এবং ক্লোরোফর্ম। 1 ডিগ্রি অ্যামিন, অ্যানিলিন এবং ক্লোরোফর্ম। এই যে 1 ডিগ্রি অ্যামিন, এরপর হচ্ছে ক্লোরোফর্ম এবং হচ্ছে অ্যানিলিন। এই তিনটা শনাক্তকরণ পরীক্ষায় কি আমাদের কার্বিল অ্যামিন বিক্রিয়া কি তৈরি হয়? NC উৎকট গন্ধ পাওয়া যায়। সো এই হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া। এরপর আসো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন পার্থক্যকরণ। পার্থক্যকরণ যে টাইপটা আছে, একটা হচ্ছে শনাক্তকরণ আর একটা হচ্ছে পার্থক্যকরণ। কি কি পড়ছি? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্যকরণ, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল তোমার হচ্ছে অ্যামিন পার্থক্যকরণ, এটা এখন পড়বো। এরপর হচ্ছে অ্যালকাইন 1 পার্থক্যকরণ, তিনটা ছিল, সোডিয়াম সহ, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট সহ এবং ডাইঅ্যামিন কপার ক্লোরাইড সহ। এবং আরেকটা দেখলাম অ্যালকোহল আর ইথার পার্থক্যকরণ। এগুলোর মধ্যে এইটা অ্যালকোহলের যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারক, সেটা যতবার আসছে এটাও প্রায় তার কাছাকাছি আসছে। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন পার্থক্যকরণ কার দ্বারা করা হয়? নাইট্রাস অ্যাসিড দ্বারা। কার দ্বারা করা হয় ভাইয়া? এই যে নাইট্রাস অ্যাসিড দ্বারা। কার দ্বারা করা হয় ভাইয়া? নাইট্রাস অ্যাসিড দ্বারা, নাইট্রাস অ্যাসিড দ্বারা, নাইট্রাস অ্যাসিড দ্বারা, HNO2 দ্বারা, HNO2 দ্বারা শনাক্তকরণটা করা হয়, HNO2 দ্বারা শনাক্তকরণ করা হয়। ঠিক আছে, HNO2 দ্বারা কি করা হয় ভাইয়া? শনাক্তকরণ করা হয়। তাহলে এবার আসলে দেখি শনাক্তকরণ কিভাবে করে। প্রথমত হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, আমরা প্রথমেই 1 ডিগ্রি অ্যামিন নিয়ে নিলাম। সো 1 ডিগ্রি অ্যামিন কোনটা? এই যে ভাইয়া RNH2, এটাকে বলা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। সো 1 ডিগ্রি অ্যামিনের সাথে আমরা যখন হচ্ছে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দিব, তখন সেখান থেকে কি তৈরি হবে? তখন সেখান থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে তোমার অ্যালকোহল ROH প্লাস নাইট্রোজেন গ্যাস। এবং যেহেতু গ্যাস তৈরি হয়েছে তাহলে অবশ্যই কি পাওয়া যাবে? বুদবুদ। তার মানে 1 ডিগ্রি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? নাইট্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি করে। 1 ডিগ্রি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল এবং নাইট্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি করে। ক্লিয়ার? এখন কথা হচ্ছে একটু আলাদা পড়ালেখা আছে। এই যে নাইট্রাস অ্যাসিডটা এখানে দিলাম, দেখো এই যে নাইট্রাস অ্যাসিডটা এখানে দিলাম, আমরা সরাসরি কখনো নাইট্রাস অ্যাসিডটাকে বিক্রিয়া দেই না। কিসের জন্য? কারণ ধরো এখানে অ্যালকোহল আছে বা ধরো হচ্ছে এটা কি অ্যামিন, অ্যামিন আছে, আমি যদি নাইট্রাস অ্যাসিডটা এইভাবে সরাসরি ঢালি তাহলে নাইট্রাস অ্যাসিডটা আগে অ্যামিনের সাথে বিক্রিয়া করার আগে বাতাসের সাথে টাচ লাগবে না? তো বাতাসের সংস্পর্শে আসলে এই নাইট্রাস অ্যাসিড আর নাইট্রাস অ্যাসিড থাকে না, ও বিক্রিয়া করে হয়ে যায় নাইট্রিক অ্যাসিড। কিন্তু আমার তো নাইট্রাস অ্যাসিড লাগবে। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমরা ডিরেক্ট নাইট্রাস অ্যাসিড না দিয়ে দিই কি জানো? আমরা দিই হচ্ছে সোডিয়াম নাইট্রাইট NaNO2 এবং HCl। এই দুটা দিলে যেটা করে, আগে ধরো হচ্ছে আমার কাছে পাত্র আছে, সেই পাত্রের মধ্যে আমরা এই দুটাকে দিই, এই দুজন আগে বিক্রিয়া করে তৈরি করে নাইট্রাস অ্যাসিড, তারপরে গিয়ে এই বিক্রিয়াটা হয়। তাহলে এই বিক্রিয়া আমি কিন্তু অন্য কোনো বিক্রিয়াতে প্রভাবক নিয়ে সেরকম একটা কথা বলি নাই, বাট এই নাইট্রাস অ্যাসিডের প্রভাবকটা নিয়ে এক্সট্রা করে কথা বললাম এই জন্যই, কারণ আমরা কিন্তু ডিরেক্ট নাইট্রাস অ্যাসিড দিই না, আমরা দিই সোডিয়াম নাইট্রেট এবং HCl। এই দুটা বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড তৈরি করে এবং সেইটা বিক্রিয়া করে গিয়ে 1 ডিগ্রি অ্যামিনের সাথে নাইট্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি করে। ক্লিয়ার? সো এই প্রভাবকটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষার হলে দিতে হবে। ঠিক আছে, এরপর আসো 2 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিন, সো 2 ডিগ্রি অ্যামিন মানে কি? তোমার R2NH, হাইড্রোজেন একটা করে কমবে আর একটা করে বাড়বে, তাইলে অ্যামিনের ডিগ্রি বাড়তে থাকবে। সেম বিক্রিয়া
নাইট্রাস অ্যাসিড, এবং নাইট্রাস অ্যাসিড তো ডিরেক্ট পাওয়া যায় না, তার জন্য কি দিতে হয়, সোডিয়াম নাইট্রাইট দিতে হয়, NaNO2 এবং HCl দিতে হয়। এই দুটো বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড তৈরি করে, সেটা কি হচ্ছে অ্যামিনের সাথে বিক্রিয়া করে। সো 2 ডিগ্রি অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিড বিক্রিয়া করে তৈরি করে কি, 2 ডিগ্রি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তৈরি করে R2NO, ঠিক আছে, নাইট্রোসো অ্যামিন তৈরি করে। জাস্ট এই যে R2NH এই হাইড্রোজেনটাকে সরায়া এখানে এই নাইট্রাস অ্যাসিডকে তুমি যদি ভেঙে লেখো তাহলে লেখা যাবে কি OHNO, ও নো, এভাবে দেখো HNO2, এটাকে এইভাবে লেখা যায়। সো HNO2 এর এই OH-টা এই হাইড্রোজেনের সাথে কি বানায় ফেলবে, পানি, দেখো এটা হাইড্রোজেনের সাথে পানি বানায় ফেলবে, আর এই বাকি NO পার্টটা গিয়ে হাইড্রোজেনের জায়গায় বসে পড়বে, তাহলে R2N ওই হাইড্রোজেনের জায়গায় চলে আসবে NO, আর ওটা মিলে পানি। এবং এটা কি হবে, এটা হবে হচ্ছে তোমার একটা হলুদ তৈলাক্ত স্তর, ঠিক আছে। এটা কি তৈরি করবে ভাইয়া, এটা হলুদ তৈলাক্ত স্তর সৃষ্টি করবে, হলুদ তৈলাক্ত স্তর সৃষ্টি করবে, হলুদ তৈলাক্ত স্তর সৃষ্টি করবে। তাহলে 1 ডিগ্রি অ্যামিন নাইট্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি করে, 2 ডিগ্রি অ্যামিন হলুদ তৈলাক্ত স্তর সৃষ্টি করে, আর 3 ডিগ্রি অ্যামিন কি করে ভাই, 3 ডিগ্রি অ্যামিন, আচ্ছা 3 ডিগ্রি অ্যামিন কি R3N, এটাকে বলা হয় 3 ডিগ্রি অ্যামিন। 3 ডিগ্রি অ্যামিন সেম টু সেম নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, এবং আমাদের আবারও সেম জিনিস দিতে হবে NaNO2 এবং HCl, এবং সেখান থেকে কি তৈরি হবে, একটা জটিল যৌগ তৈরি হবে, সেখান থেকে কি তৈরি হবে, একটা জটিল যৌগ তৈরি হবে, ঠিক আছে। কেমন জটিল যৌগ ভাই, কেমন জটিল যৌগ, এই দেখো বিক্রিয়া করে একটা জটিল যৌগ তৈরি করবে, কিরকম R3NHNO2, এটার একটা জটিল লবণ তৈরি করবে, এটা একটা জটিল লবণ তৈরি করবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি দেখো আমরা কিভাবে বুঝবো কোনটা 1 ডিগ্রি অ্যামিন, কোনটা 2 ডিগ্রি অ্যামিন, কোনটা 3 ডিগ্রি। 1 ডিগ্রি নাইট্রাস অ্যাসিডের সাথে নাইট্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি করে, 2 ডিগ্রি হলুদ তৈলাক্ত স্তর সৃষ্টি করে, আর 3 ডিগ্রি হচ্ছে লবণ তৈরি করে। এইভাবে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিনকে আলাদা করতে পারি যে কোনটা কি করতেছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন পার্থক্য করি কি দ্বারা, নাইট্রাস অ্যাসিড দ্বারা। এরপর আসো ডায়াজোনিয়াম লবণ শনাক্তকরণ। আমাদের গার্মেন্ট যে শিল্প আছে সেখানে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে রং ইউজ করতে হয়, তাই না। এবং ওই গার্মেন্টসে তোমরা ডাইং কথাটা শোনো, তাই না, যে উনি ডাইং সেকশনে কাজ করে, ওই ডাইংয়ে মূলত হচ্ছে রঙের পার্টটাকে হ্যান্ডেল করা হয়, এবং সেখানে এই ডায়াজোনিয়াম লবণের অনেক বেশি ইউজ আছে। দেখো তো ডায়াজোনিয়াম ডাইং সেকশন, বুঝতেছো, ডায়া বা অ্যাজোকরণ এখানে বুঝতেছো, তাহলে ডায়াজোনিয়াম লবণ আমাদের জন্য খুব 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 ইম্পর্টেন্ট। এই যে ধরো হচ্ছে এখানে রংগুলো করা হয়েছে, এগুলো কিন্তু আলটিমেটলি ডায়া বা হচ্ছে তোমার রং ইউজ করে তারপরেই করা হয়েছে, ঠিক আছে। সো এই ডায়াজোনিয়াম লবণটাকে কিভাবে শনাক্তকরণ করতে পারি, সেটা হচ্ছে কার দ্বারা, নাইট্রাস অ্যাসিড দ্বারা। সো দেখো আমরা একটু আগে পড়ে আসছি যে আমরা যদি হচ্ছে সো কিভাবে করে ভাইয়া, দেখো অ্যানিলিন যেটা আছে, অ্যানিলিন তার সাথে তুমি যদি হচ্ছে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দাও, তাহলে যেটা হবে এখানে টেম্পারেচারটা হচ্ছে ফ্যাক্ট। ডায়াজোনিয়াম লবণ শনাক্তকরণের ক্ষেত্রে তাপমাত্রা অবশ্যই মনে রাখতে হবে, তাপমাত্রা অবশ্যই মনে রাখতে হবে। দেখো NaNO জন্য অবশ্যই কি দিতে হবে, NaNO2 এবং HCl, নাহলে তো এটা আসবেই না, এটা তো বিক্রিয়া করবেই না। সো অ্যানিলিন নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কততে, তোমার হচ্ছে উচ্চ তাপমাত্রায় বিক্রিয়া করে কি তৈরি করে, বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে তোমার, দেখো আর নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে ফেনল প্লাস হচ্ছে তোমার এখান থেকে কি তৈরি করবে, নাইট্রোজেন গ্যাসের বুদবুদ, নাইট্রোজেন গ্যাসের বুদবুদ। সেম টু সেম কার মতো বিক্রিয়া হয়েছে দেখো তো, সেম টু সেম, এই দেখো 1 ডিগ্রি অ্যামিনের মতো বিক্রিয়া হয়েছে না, 1 ডিগ্রি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে ROH এবং নাইট্রোজেন গ্যাসের বুদবুদ, এবং অ্যানিলিন নিজেও তো 1 ডিগ্রি অ্যামিন, তাই ও নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে, ফেনল এবং হচ্ছে নাইট্রোজেন গ্যাসের বুদবুদ। বাট কথা হচ্ছে তুমি যদি এই যে উচ্চ তাপমাত্রা না দিয়ে অ্যানিলিনের মধ্যে সেম বিক্রিয়াটাই করো, অ্যানিলিনের মধ্যে তুমি নাইট্রাস অ্যাসিড দিছো, দেওয়ার পরে তুমি জানো নাইট্রাস অ্যাসিড তো দেওয়া যায় না, আমাদের দিতে হয় সোডিয়াম নাইট্রাইট এবং হচ্ছে HCl, এবং এই তাপমাত্রাটা যদি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 5 ডিগ্রি সেলসিয়াস থাকে তখনই এইগুলা না হয়ে ডায়াজোনিয়াম লবণ তৈরি হয়।
ডায়াজোনিয়াম লবণ কি? বেঞ্জিনের উপর এখানে N2Cl, এই যৌগটাকে বলা হয় ডায়াজোনিয়াম লবণ। ডায়াজোনিয়াম লবণ, ডায়াজোনিয়াম লবণ, ডায়াজোনিয়াম লবণ। এবার আসো তাহলে ভাই আমি কিভাবে শনাক্তকরণ করলাম? আমরা অ্যানিলিনের মধ্যে নাইট্রাস অ্যাসিড দিব, যদি সেখান থেকে নাইট্রোজেন গ্যাসের বুদবুদ উঠে তার মানে লবণ তৈরি হয় নাই, আর যদি না উঠে এবং 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে তাহলে কি তৈরি হবে? লবণ, সেখানে কোনো বুদবুদ থাকবে না। তাহলে অন্য তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের বুদবুদ আর 0 থেকে 5 ডিগ্রিতে অ্যানিলিনের সাথে নাইট্রাস অ্যাসিড বিক্রিয়া করে তৈরি করে ডায়াজোনিয়াম লবণ। সো এটা কিন্তু ডায়াজোনিয়াম লবণের প্রস্তুতির একটা বিক্রিয়া, ঠিক আছে? একই সাথে এটা শনাক্তকরণ এবং ডায়াজোনিয়াম লবণ প্রস্তুতিও কিন্তু এভাবেই করা হয়। ডায়াজোনিয়াম লবণ প্রস্তুতিও কিন্তু এভাবেই করা হয়। কথা বুঝতে পারছো? শনাক্তকরণ প্রস্তুতিকরণ একটার মধ্যে হয়ে গেল। সো এই বিক্রিয়াটা হচ্ছে ডায়াজোনিয়াম লবণ শনাক্তকরণের বিক্রিয়া। এরপর আসো ক্লোরোফর্মের বিশুদ্ধতার পরীক্ষা। ক্লোরোফর্ম চিনো তো? একটু আগে লিখছিলাম। ক্লোরোফর্ম কি? CHCl3, এই যৌগটাকে বলা হয় হচ্ছে ক্লোরোফর্ম। এই যৌগটাকে কি বলা হয়? এই যৌগটাকে বলা হয় হচ্ছে ক্লোরোফর্ম। সো তোমরা অজ্ঞান পার্টি নাম শুনছো না? অজ্ঞান পার্টি কি করে ভাইয়া? রুমাল মুখের মধ্যে ধরে অজ্ঞান হয়ে যায়, তাদের থেকে টাকা পয়সা ছিনতাই করে নিয়ে চলে যায়। নাম শুনছো না? কি করে জানো? রুমালের মধ্যে ক্লোরোফর্ম দেয়, দেওয়ার পরে যখন সেই রুমালটার মধ্যে যখন ক্লোরোফর্ম দিল, সেটা অবশ্যই কি বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসছে না? ওই ক্লোরোফর্মটা ইনস্ট্যান্ট বাতাসের চারপাশের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফসজিন গ্যাস তৈরি করে, যেটা হচ্ছে বিষাক্ত, এবং এটা আমাদের নাক দিয়ে যায় এবং আমরা হচ্ছে অজ্ঞান হয়ে যাই। কথাটা কি বুঝতে পারতেছো? ক্লোরোফর্ম বা পিওর ক্লোরোফর্মের মধ্যে কোনো বিষ নাই, কোনো বিষাক্ত নাই। তুমি যদি পিওর ক্লোরোফর্ম কিছু করো, পিওর ক্লোরোফর্ম ইউজ করে আগে কি করা হতো? মেডিকেলের পরীক্ষার্থী যারা আসো, চেতনানাশক কিছু ইউজ করা হতো না? তোমরা যারা আমার মেইন বই সিরিজের ক্লাসগুলো করছে কিন্তু পড়াইছি যে ক্লোরোফর্ম আগে কি হিসেবে ইউজ করা হতো? অস্ত্রোপচারে কোনো জায়গায় কেটে গেলে, ধরো আমার এখানে কাটা লাগবে, তো এখানে ক্লোরোফর্ম দিলাম, দেওয়ার পর হচ্ছে এখানে কেটে ফেলবো, কোনো ব্যথা লাগবে না, কারণ এই জায়গাটা কি হয়ে যাবে? চেতনা নাশ হয়ে যাবে, এখানে আর কোনো চেতনা বা সেন্স নাই, এই জায়গাটা সেন্সলেস হয়ে যাবে। সো কথা হচ্ছে এই যে ক্লোরোফর্ম, এইটা বিশুদ্ধ অবস্থায় কোনো ঝামেলা নাই। যদি তার মধ্যে কি আসা পড়ে? বাতাস বা অক্সিজেন, তাহলে সেইটা কি তৈরি করে ফেলবে? বিষাক্ত ফসজিন গ্যাস, এবং এটাই হচ্ছে আমাদের ক্ষতিটা করে, আমাদের অজ্ঞান করে ফেলে, আমাদের ক্যান্সার সৃষ্টি করতে পারে। তাহলে এই যে ক্লোরোফর্ম, এটা বিশুদ্ধ রাখা আমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো ফার্স্টে আসো যে ক্লোরোফর্ম অবিশুদ্ধ হয় কেমনে। সো এই যে ক্লোরোফর্ম CHCl3, এইটা যদি কোনোভাবে অক্সিজেনের সংস্পর্শে আসে তাহলে সে তৈরি করে হচ্ছে COCl2 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং এই যে গ্যাসটা তৈরি হয়েছে এই বান্দার নামই হচ্ছে ফসজিন গ্যাস। এই বান্দার নামই হচ্ছে ফসজিন গ্যাস। তাহলে ক্লোরোফর্ম COCl2 তৈরি করে কার উপস্থিতিতে? বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে। কি তৈরি হয়? ফসজিন, এবং এটাই হচ্ছে সেই বিষাক্ত, যার কারণে আমরা হচ্ছে অজ্ঞান হয়ে যাই। বুঝতে পারছো? তাহলে অজ্ঞান পাইছে কি করে? ক্লোরোফর্ম দেয়, তো দিছে মানে কি এখানে বাতাস পাইছে, নাকে ধরে অজ্ঞান হয়ে যায়। কিসের জন্য? ফসজিন গ্যাসের জন্য। বুঝতে পারছো? সো এখন কথা হচ্ছে ভাইয়া, ক্লোরোফর্মটার মধ্যে ফসজিন আছে নাকি নাই? যদি ফসজিন থাকে তাহলে তো অবিশুদ্ধ, আর ফসজিন না থাকলে আমার ক্লোরোফর্মটা বিশুদ্ধ। সো ক্লোরোফর্মের কি বিশুদ্ধ কিনা সেটার পরীক্ষাটাই আমরা এখন করব। তাহলে এই যে ক্লোরোফর্মটা বাতাসের সাথে বিক্রিয়া করে ফসজিন গ্যাস তৈরি করলো, তার সাথে আরো একটা জিনিস তৈরি করছে কি? HCl, এবং এটাকে তুমি এখন দুইভাবে শনাক্তকরণ করতে পারো। যেহেতু HCl, তাহলে অ্যামোনিয়া দিলে কি হবে? সাদা ধোঁয়া। অথবা যেটা করা হয়, যেহেতু এখানে ক্লোরিন আছে, এই তাইলে আমরা কি দিয়ে দিব? সিলভার নাইট্রেট দিয়ে দিব। তাইলে অবশ্যই এখান থেকে কি হবে? AgCl এর সাদা অদক্ষেপ তৈরি হবে। AgCl এর সাদা অদক্ষেপ তৈরি হবে। AgCl এর সাদা অদক্ষেপ তৈরি হবে। তাহলে কথা হচ্ছে, ধরো তোমার কাছে আমি একটা নমুনা দিয়ে বললাম এটার মধ্যে ক্লোরোফর্ম আছে, বলো তো এটা কি বিশুদ্ধ না অবিশুদ্ধ? বিশুদ্ধ মানে ওর মধ্যে তোমার কি নাই? ফসজিন নাই। আর অবিশুদ্ধ মানে হচ্ছে ফসজিন আছে। এখন যদি ক্লোরোফর্মের মধ্যে ফসজিন গ্যাস হয় তাহলে অবশ্যই HCl হয়েছে, আর HCl এর মধ্যে কি আছে? ক্লোরিন। তাহলে আমরা যদি সিলভার নাইট্রেট দিই তাহলে সাদা অদক্ষেপ হবে। তাহলে আমরা কি করব? তার মধ্যে সিলভার নাইট্রেট দিব। যদি সাদা অদক্ষেপ হয় তার মানে কি? তার মধ্যে ক্লোরিন আছে মানে কি? ফসজিন আছে, তার মানে অবিশুদ্ধ। আর যদি সাদা অদক্ষেপ না হয় তার মানে কি? ক্লোরিন জাতীয় কোনো যৌগ নাই, তার মানে ফসজিনও নাই। ফসজিন নাই মানে কি? এখানে আলটিমেটলি আমার ক্লোরোফর্মটা বিশুদ্ধ। তাহলে এইভাবে আমরা ক্লোরোফর্মের বিশুদ্ধতার পরীক্ষাটা করতে পারি। এখন দেখো তো এটা দূর করবো কেমনে? ধরো তুমি বুঝলা যে এটার মধ্যে ফসজিন আছে, তো ওইটা তো আমরা ইউজ করতে পারবো না, তুমি নিজে খুলে নিজে অজ্ঞান হয়ে যেতে পারো, তাই না? সো এই ফসজিনটাকে দূর করবো কেমনে? ঠিক আছে, ক্লোরোফর্ম থেকে তোমার ফসজিন
দূরীকরণ কিভাবে করব? আমরা 1% ইথানল যুক্ত করে ঝাঁকাইলে এখান থেকে এটা চলে যায়, ঠিক আছে? 1% ইথানল যুক্ত করতে হয়। ক্লোরোফর্মকে বিশুদ্ধ করতে কি করতে হয়, বা ফসজিন গ্যাস দূর করতে 1% ইথানল যুক্ত করতে হয়, 1% ইথানল যুক্ত করতে হয়, 1% ইথানল যুক্ত করতে হয়। ক্লোরোফর্মকে দূরীকরণ করার জন্য কি করতে হয় ভাইয়া? 1% ইথানল যুক্ত করতে হয়। তাহলে এই হচ্ছে ক্লোরোফর্ম নিয়ে যত পড়ালেখা ছিল সেইটা, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আসো অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, যে অ্যালডিহাইড এবং কিটোনকে শনাক্তকরণ করা হয় কি দ্বারা? 2,4-DNP দ্বারা, 2,4-DNP দ্বারা, 2,4-DNP দ্বারা। এবং এটা সংকেতটা কি দেখো তো, 2,4-DNP দেখতে কিরকম? সো এই যে 2,4-DNP এর পুরো রূপ হচ্ছে 2 এবং 4 আছে ডাইনাইট্রো এবং যৌগটা হচ্ছে ফিনাইল, ঠিক আছে? 2,4-ডাইনাইট্রো ফিনাইল। জিনিসটা কিরকম? যৌগটা হচ্ছে এরকম NH2 NH, এবং এইটা একটা ফিনাইল মূলকের সাথে যুক্ত, অর্থাৎ বেনজিনের যেই বক্স এটাকে আমরা বলি ফিনাইল। এবং সেখানে এটা যেহেতু 1 নাম্বার, তাহলে এটা কি 2 নাম্বার? এইখানে একটা NO2 আছে, এইখানে একটা NO2 আছে। তাহলে দেখো তো কি বলতেছি, যে এবং বেনজিন রিংটা আছে, তাই তো? তাহলে দেখো 2 এবং 4 আছে দুইটা নাইট্রো, 2,4-ডাইনাইট্রো ফিনাইল, এই যে ফিনাইল, এবং এই যে পাশে যে NH2 যুক্ত করছি এটার নাম হচ্ছে হাইড্রাজিন। তাহলে এই যে 2,4-DNPH, 2,4-DNPH এটা দ্বারা কি শনাক্তকরণ করা হয়? তোমার অ্যালডিহাইড বা কিটোন। সো যৌগের স্ট্রাকচার দেখতে যেমন তোমার ভয় লাগতেছে, বাট বিক্রিয়াটা ভাইয়া করাই দিচ্ছি এত সোজা, তোমার মেডিকেলে যারা পড়ো তারাও এই বিক্রিয়াটা করতে পারবা। কিরকম দেখো, এই যে সো অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে বেসিক পার্থক্য কি? দেখো অ্যালডিহাইড দেখতে হচ্ছে এরকম, তাই তো? আর সি ডাবল বন্ড ও এইচ, এটা হচ্ছে অ্যালডিহাইড। জাস্ট এখানে যদি আর সি ডাবল বন্ড ও হাইড্রোজেনের জায়গায় যদি আর দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? কিটোন। তাহলে অ্যালডিহাইড অথবা কিটোন দুইজনকে আমরা শনাক্তকরণ করতে পারবো এটা দ্বারা, যে সি ডাবল বন্ড ও, এক হাতে হচ্ছে আর, আর এক হাতে হাইড্রোজেন থাকলে অ্যালডিহাইড এবং আর থাকলে হচ্ছে কিটোন। তাহলে RCOH অ্যালডিহাইড, RCOR কিটোন। তাহলে এইটার সাথে আমরা যখন এই বান্দার বিক্রিয়া দিব, অর্থাৎ NH2 NH এন্ড দেন এগুলা যা আছে দেখো, এখানে একটা NO2, এখানে একটা NO2, নাম কি? নাম হচ্ছে 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন, 2,4-ডাইনাইট্রোফিনাল হাইড্রাজিন। এটা দ্বারাই আমরা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনকে শনাক্তকরণ করতে পারি। সো বিক্রিয়াটা দেখো তো কি হবে? বিক্রিয়াতে যেটা হবে আমাদের, এই যে অ্যালডিহাইড বলো কিটোন বলো, তার মধ্যে কি আছে দেখো তো? অ্যালডিহাইড বলো কিটোন বলো, তার মধ্যে আছে একটা সি ডাবল বন্ড ও। এখানের এই যে অক্সিজেনটা সেইটা এই যে এই NH2 এর দুইটা হাইড্রোজেনকে নিয়ে H2O বানায় ফেলবে, এতটুকুই বিক্রিয়া। তোমরা এই বিক্রিয়াটা দেখলে তো মনে হচ্ছে খুব কঠিন, তাই না? দেখো আমাদের অ্যালডিহাইড বলো কিটোন বলো, RCOH অ্যালডিহাইড, RCOR কিটোন। সেখানে যে CO যে বন্ডটা আছে সেখানে একটা অক্সিজেন এই 2,4-DNP এর দুইটা হাইড্রোজেনকে নিয়ে কি বানায় ফেলবে? পানি, H2O, ঠিক আছে? দুইটা না, একটা পানি বানাবে আর কি, H2O বানায় ফেলবে, ঠিক আছে? আর বাকি পার্টটুকু যুক্ত হয়ে যাবে, বাকি পার্টটুকু জোড়া লাগবে কিভাবে? দেখো নাইট্রোজেন দুইটা হাইড্রোজেনকে হারাইছে, ওর 2 হাত ফাঁকা, এবং কার্বন একটা অক্সিজেনকে হারাইছে, ওকে ও 2 হাত দিয়ে ধরে রাখছে, ওরও 2 হাত ফাঁকা। তাহলে এই কার্বনটা গিয়ে জাস্ট এই নাইট্রোজেনটাকে ধরবে, দুইটা মিলে এক হয়ে যাবে। দেখো তাহলে আমাদের এখানে ছিল কি? আর সি এইচ হইলে অ্যালডিহাইড, আর হইলে কিটোন, ওর 2 হাত ফাঁকা হয়েছে, ওর 2 হাত দিয়ে ও সেই নাইট্রোজেনটাকে ধরবে এবং বাকি পার্টটুকু যা আছে যেমনে আছে অমনেই থাকবে, যেমনে আছে অমনেই থাকবে। বাকি পার্টটুকু দেখো তো কোনো চেঞ্জ নেই। সো তোমরা এই বিক্রিয়া দেখে ভয় পাইছো না, যে এটা কি সাথে কি বিক্রিয়া হচ্ছে দেখেই ভয় লাগছে? কিছুই না, জাস্ট অ্যালডিহাইড কিটোনের CO অক্সিজেনটা এই ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের NH2 এর একটা দুইটা হাইড্রোজেনকে নিয়ে পানি বানায় ফেলবে, বাকিটাকে অ্যাড করে দাও। কার্বনের 2 হাত ফাঁকা, নাইট্রোজেনের 2 হাত ফাঁকা, ওই দুজনকে এই যে যুক্ত করে দাও, দেখো জাস্ট এই যে চেঞ্জ আসছে, আর বাকি সব দেখো সেম আছে। তাহলে এই যে যৌগটা তৈরি হলো এটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল। দেখো 2,4-ডাইনাইট্রোফিনাইলের তো কোনো বিক্রিয়া এখানে হয়ই নাই, ও যেমনি আছে অমনি 2,4-ডাইনাইট্রোফিনাইল ফিনাইল, এটাকে বলা হচ্ছে হাইড্রাজোন, ওইটাকে বলছি হাইড্রাজিন, এটাকে বলা হয় হাইড্রাজোন। তাহলে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন অ্যালডিহাইড অথবা কিটোনের সাথে বিক্রিয়া করে
2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন তৈরি করে এবং এটার অদক্ষেপটা কেমন কালার হয়? হলুদ কমলা অদক্ষেপ, হলুদ কমলা অদক্ষেপ পরে, হলুদ কমলা অদক্ষেপ পরে। তাহলে এইটা হচ্ছে অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ কার দ্বারা? 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন দ্বারা, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন দ্বারা অ্যালডিহাইড এবং কিটোন শনাক্তকরণের বিক্রিয়া হচ্ছে এইটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা হচ্ছে 2,4 ডিএনপি দ্বারা অ্যালডিহাইড এবং কিটোনকে শনাক্তকরণ করি। ঠিক আছে, এরপর আসো অ্যালডিহাইড এবং কিটোন পার্থক্যকরণ। এই পর্যন্ত পার্থক্যকরণের যেই টাইপটা আছে সেটাতে অ্যালডিহাইড এবং অ্যামিনের থেকেও বেশি প্রশ্ন আসছে এটা থেকে। ঠিক আছে, সেখান থেকে অ্যালকোহল এবং অ্যামিনের থেকেও ডাবল প্রশ্ন আসছে এই বিক্রিয়াটা থেকে, যে অ্যালডিহাইড এবং কিটোনকে কিভাবে আলাদা করব। টলেন বিকারক ফেলিং দ্রবণ, টলেন বিকারক ফেলিং দ্রবণ কতবার যে আসছে এমসিকিউ, রিটেন, ক খ সব জায়গায়, যে টলেন বিকারক কি, কোনটা দ্বারা তুমি অ্যালডিহাইড কিটোনকে পার্থক্য করবা, অ্যালডিহাইড কিটোনকে সেপারেট বা আলাদা করা হয় কোনটি দ্বারা, ফেলিং দ্রবণ কি, কি বিক্রিয়া করে। ঠিক আছে, বিক্রিয়াটা দেখাও, অনেকবার এইসব প্রশ্ন আসছে। সো অ্যালডিহাইড এবং কিটোন পার্থক্যকরণ কার দ্বারা? টলেন বিকারক দ্বারা। সো প্রথমে আসবে টলেন বিকারক কোনটা? টলেন বিকারক হচ্ছে তোমরা ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট দেখছিল না অ্যালকাইন 1 শনাক্তকরণে, এখানে জাস্ট হয়ে যাবে হাইড্রোক্সাইড OH, এটাকে বলা হয় টলেন বিকারক। আর ফেলিং দ্রবণ কি ভাইয়া? ফেলিং দ্রবণ হচ্ছে কপার হাইড্রোক্সাইড COOH2 প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই মিক্সচারটাকে বলা হচ্ছে তোমার ফেলিং দ্রবণ। সেটা হচ্ছে ফেলিং দ্রবণ আর এটা হচ্ছে আমাদের টলেন বিকারক। সো ফেলিং এবং টলেন এই দুটো দ্বারা আমরা কি করি? অ্যালডিহাইড এবং কিটোনকে আলাদা করি। ভাই কিভাবে করি? এই যে ফেলিং আর টলেন এই দুজন হচ্ছে একটা দুর্বল জারক। এখন আমরা জানি অ্যালডিহাইডকে খুব সহজেই জারণ করা যায়, কিন্তু কিটোনকে জারণ করতে অনেক শক্তিশালী জারক লাগে, তাই না? সো এই যে এই দুটো যেহেতু দুর্বল, তাহলে ওরা কি করতে পারবে? শুধুমাত্র অ্যালডিহাইডকে জারিত করতে পারবে, অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করতে পারবে, বাট কিটোনকে ওরা কি করতে পারবে না? জারিত করতে পারবে না, কারণ ওরা দুর্বল, বাট কিটোনকে জারণ করতে কঠিন জারক লাগে। তাহলে কিটোন কি করবে না? এদের সাথে বিক্রিয়া করবে না, জাস্ট বিক্রিয়া করবে অ্যালডিহাইড। দেন সেখান থেকে আমরা বুঝবো যে যে বিক্রিয়া করছে সে হচ্ছে অ্যালডিহাইড, যে বিক্রিয়া করে না সে হচ্ছে কিটোন। এভাবে আমরা অ্যালডিহাইড এবং কিটোনকে আলাদা করতে পারবো। তাহলে বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা হচ্ছে এটার সাথে যখন যে কোনো অ্যালডিহাইড বিক্রিয়া করবে, অ্যালডিহাইড হিসেবে ধরো নিলাম ইথানল CH3CHO, তখন এই যে তোমার ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড এটার সাথে যখন বিক্রিয়া করবে, তো আমি কি বলছি? এটা হচ্ছে জারক। তো অ্যালডিহাইডকে জারিত করলে কি পাওয়া যায়? অ্যালডিহাইডকে জারিত করলে পাওয়া যায় হচ্ছে তোমার অ্যাসিড। ঠিক আছে, এবং এই যে সিলভারটা, এই সিলভারটা জাস্ট একা পড়ে থাকবে, এবং সিলভার যেহেতু এখানে একা পড়ে আছে, সিলভার যেহেতু একা পড়ে আছে, তাহলে এইটার একটা, এটা কি একটা ধাতু না? তাহলে ধাতুর কি পড়বে? একটা চকচকে সাদা অদক্ষেপ, চকচকে সাদা অদক্ষেপ পড়বে। এবং এই জিনিসটাকেই, এই চকচকে সাদা অদক্ষেপকে আমরা বলি সিলভার দর্পণ। অনেক জায়গায় এটাকে সিলভার দর্পণ বলা হয়। ঠিক আছে, তাহলে টলেন বিকারকের সাথে অ্যালডিহাইড বিক্রিয়া করে কি তৈরি করে? সিলভার দর্পণ বা চকচকে সাদা অদক্ষেপ তৈরি করে। ঠিক আছে, আর কিটোন তো বিক্রিয়া করেই না। ঠিক আছে, তুমি যদি কিটোন নাও, এখানে দেখো, তুমি যদি কিটোন নাও CH3COCH3 এবং তুমি যদি কি দাও এখানে AgNH32OH, তাহলে এখানে কোনো বিক্রিয়া হবে না, কিটোন বিক্রিয়া করে না, কারণ টলেন হচ্ছে দুর্বল জারক, কিটোনকে জারিত করতে শক্তিশালী লাগে, তাহলে ও কি করতে পারবে না? জারিত করতে পারবে না, বিক্রিয়া হবে না। আচ্ছা, সো এবার যেহেতু এটা বুঝে ফেললাম যে চকচকে সাদা অদক্ষেপ হয়েছে, এটা হচ্ছে সিলভার, বাকি কি তৈরি হয়? আমি বললাম কি ভাই, এটা হচ্ছে কি জারিত হবে। তো অ্যালকোহল জারিত হলে কি তৈরি হয়? সরি, অ্যালডিহাইড জারিত হলে কি তৈরি হয়? অ্যাসিড। তাহলে এখানে কয় কার্বন আছে? 1 2, তাহলে 2 কার্বনের অ্যাসিডের নাম কি? CH3COO। এবার এইচ দিকে থেমে যাও ভাইয়া, বলছিলাম যে ভাই যখনই ওই পাশে অ্যাসিড তৈরি হবে তুমি তাকাই দেখবা এই পাশে কোনো জায়গায় অ্যামোনিয়াম, সোডিয়াম, তারপরে পটাশিয়াম এগুলো আছে কিনা। দেখো দেখে যে এই যে অ্যামোনিয়া আছে এখানে, তাহলে এখানে জাস্ট খালি হাইড্রোজেনের জায়গায় কে বসে পড়বে? অ্যামোনিয়াম আয়ন বসে পড়বে। তাহলে এই যে বিক্রিয়াটা, এটাকে আমরা বলি হচ্ছে টলেন বিকারকের সাথে অ্যালডিহাইডের বিক্রিয়া। এরপর আসে হচ্ছে ফেলিং এর সাথে। সো আমরা আবারও অ্যালডিহাইড নিয়ে নিলাম, CH3CHO অ্যালডিহাইড, তার সাথে বিক্রিয়া দিলাম হচ্ছে কপার হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে আমরা বলতেছি ফেলিং দ্রবণ। এবং ফেলিং দ্রবণের সাথে
কি করবে, বিক্রিয়া করে এই যে কপার যে আছে কপার, এই কপার এখানে Cu2O অর্থাৎ কিউপ্রাস অক্সাইড, এটাকে আমরা বলি হচ্ছে কিউপ্রাস অক্সাইড, কিউপ্রাস অক্সাইড এর লালচে বাদামি পদক্ষেপ পড়বে, কিউপ্রাস অক্সাইডের লালচে বাদামি পদক্ষেপ পড়বে, কিউপ্রাস অক্সাইডের লালচে বাদামি পদক্ষেপ পড়বে। এটা হচ্ছে ফেলিং এর সাথে বিক্রিয়া। আর বাকি সেম, এটা কি তোমার কি অ্যালডিহাইড, তো এটাও কি জারক, জারিত হয়ে কি তৈরি করবে, অ্যাসিড। সো CH3CHO, তাহলে 2 কার্বনের অ্যাসিডের নাম কি, CH3COO। এইচ দিতে গিয়ে থামবা, এখানে যেহেতু অ্যামোনিয়া, এখানে কি আছে, সোডিয়াম আছে, তাই না, তাহলে এখানে কি যুক্ত হয়ে যাবে, সোডিয়াম। এই তো, তাহলে এই হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন কে কিভাবে আলাদা করব, টলেন এবং ফেলিন। এবং সেম ভাবে এখানে তুমি যদি হচ্ছে কিটোন নিতা CH3CO CH3, এবং তার সাথে তুমি কি করতা, এই যে ফেলিং এর বিক্রিয়া দিতা কপার হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখানে কোনো বিক্রিয়া হইতো না। ঠিক আছে, তার মানে এই টলেন এবং ফেলিং এর সাথে শুধুমাত্র অ্যালডিহাইড বিক্রিয়া করে, টলেনের সাথে অ্যালডিহাইড বিক্রিয়া করে চকচকে সাদা পদক্ষেপ বা সিলভার দর্পণ তৈরি করে, এবং এখানে ফেলিং এর সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড কিউপ্রাস অক্সাইডের লালচে বাদামি পদক্ষেপ তৈরি করে, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যেটা হচ্ছে অ্যালডিহাইড, এবং যেটা বিক্রিয়া করে নাই সেটা হচ্ছে কিটোন। এভাবে আমরা কিটোন এবং অ্যালডিহাইডকে আলাদা করি। ঠিক আছে, ওকে ফাইন, আশা করি বুঝতে পারছো। এরপরে আসো কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ। সো যে কোনো অ্যাসিড যেহেতু এখানে আমি এটা লিখি নাই, যে কোনো অ্যাসিড কি লিটমাস পরীক্ষা দ্বারা শনাক্তকরণ করা যাবে না, বলো, তুমি বলো। তুমি পড়ে আসছো যে লিটমাস পরীক্ষাতে অ্যাসিড নীলকে লাল করে, নীল লিটমাসকে লাল লিটমাস করে কে, অ্যাসিড, এটা পড়ে আসছো না। তাহলে যে কোনো অ্যাসিড যেহেতু ও অ্যাসিড, তাহলে অবশ্যই কি শনাক্তকরণ পরীক্ষা দিবে, লিটমাস। তো এটা তার বিক্রিয়া করে দেখানো লাগবে না, জাস্ট এমসিকিউর জন্য জানা রাখো। বাট এই যে এখানে কি নিছি, ক্ষার, তুমি বলো তো একটা অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করবে না? তাহলে অ্যাসিড শনাক্তকরণের যে দুটো পরীক্ষা খুবই ইজি, লিটমাস তো দিবেই এবং ক্ষারের সাথে, অ্যাসিড ক্ষারের সাথে। সো দেখো আমরা যে কোনো একটা অ্যাসিড নিয়ে নিলাম, RCOOH একটা অ্যাসিড, তার সাথে আমরা যদি হচ্ছে কার বিক্রিয়া দিই, এই ক্ষারটার বিক্রিয়া দিই সোডিয়াম বাইকার্বনেট, তাহলে কি তৈরি হবে? আচ্ছা, কি তৈরি হবে সেটা পরের কথা। মনে রেখো, কার্বনেট যদি কোনো জায়গায় বিক্রিয়া করে তাহলে অবশ্যই সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি তৈরি হবে, এটা আগে দিয়ে নিবা। কার্বনেট কোনো জায়গায় বিক্রিয়া করছে মানে ওই পাশে কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হবে, এবং কার্বন ডাইঅক্সাইডটা কি, গ্যাস, তাহলে এখান থেকে কি তৈরি হবে বুঝতে পারতেছো, বুদবুদ। সেম, তাহলে এটা কিন্তু খুবই ইজি। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বুদবুদ তৈরি হয়। কোথায় তৈরি হয় ভাইয়া, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বুদবুদ কোথায় তৈরি হয়, তোমার এই যে সোডিয়াম বাইকার্বনের সাথে কার্বক্সিলিক অ্যাসিড বিক্রিয়া করলে, আর লবণ তৈরি হবে, তাই তো। সো এই অ্যাসিডের এই হাইড্রোজেনের জায়গায় সোডিয়াম এসে বসে পড়বে, তাইলে তো লবণ হয়ে গেল, RCOONA, তাই তো। তাহলে যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া দিলে লবণ, পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, কারণ এটা কি দিছো, সোডিয়াম বাইকার্বনেট, এবং সেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বুদবুদ তৈরি হয়। কথা বুঝতে পারছো? এভাবে আমরা যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ করতে পারি। এরপর হচ্ছে শুধুমাত্র ইথানোয়িক অ্যাসিড শনাক্তকরণ, যে কোনো অ্যাসিড না, শুধু ইথানোয়িক অ্যাসিড শনাক্তকরণ। তো ইথানোয়িক অ্যাসিড কোনটা, CH3COOH, এটাকে আমরা বলি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। শুধুমাত্র এইটাকে শনাক্তকরণ করার যে পরীক্ষা তার নাম হচ্ছে ক্যাকোডিল অক্সাইড পরীক্ষা। ঠিক আছে, এইটা বুয়েটে 2021-22 সনে পরীক্ষাতে ভাইয়াদের সময় আসছিল, এবং হাজারি স্যারের বইতে এটা দেওয়া আছে যে ক্যাকোডিল অক্সাইড টেস্টের মাধ্যমে কি করা হয়, তোমার ইথানোয়িক অ্যাসিড শনাক্তকরণ করা হয়। সো এই যে ইথানোয়িক অ্যাসিড শনাক্তকরণ পরীক্ষা, ক্যাকোডিল অক্সাইড টেস্ট, এটা আমরা একটু দেখবো। সো এটা কি দ্বারা করা হয় জানো, আর্সেনিক অক্সাইড দ্বারা, AS2O3। সো এই আর্সেনিক অক্সাইড দ্বারা তোমার ইথানোয়িক অ্যাসিডকে শনাক্তকরণ করার টেস্টের নাম হচ্ছে ক্যাকোডিল অক্সাইড, কারণ ওই পাশে যেটা তৈরি হবে তার নাম ক্যাকোডিল। ঠিক আছে, সো দেখি তো ক্যাকোডিলটা কিরকম। সো এই যে আর্সেনিক, এটা আগে আমরা দিব। দেখো আর্সেনিক ও আর্সেনিক, এভাবে তোমরা হচ্ছে ফার্স্টে একটা স্ট্রাকচার আঁকবা। আঁকার পরে আর্সেনিকের যোজনী কত, 3। সো এক হাত দিয়ে অক্সিজেনকে ধরছে, এবং ওই আর্সেনিকও এক হাত দিয়ে অক্সিজেনকে ধরছে, তাহলে এই আর্সেনিকেরও এখনো 2 হাত ফাঁকা, এবং এই আর্সেনিকেরও এখনো 2 হাত ফাঁকা, তাই তো। এবং এখানে কি আছে, মিথাইল মূলক আছে, তাই তো। তাহলে প্রত্যেকটা হাতে গিয়ে ইথানোয়িক অ্যাসিডের মিথাইল মূলক বসে পড়বে, CH3CH3CH3CH3। এই যে যৌগটা তৈরি হইলো এইটার নামই হচ্ছে ক্যাকোডিল অক্সাইড, ক্যাকোডিল অক্সাইড। বিক্রিয়া কিন্তু সোজা, ঠিক আছে, বিক্রিয়া কিন্তু সোজা, এবং নামটাও যেহেতু ইউনিক, তাহলে এই জায়গা থেকে প্রশ্ন না করে আসলে উপায় নাই। তাহলে এটা আসছিল তোমার কত সনে আসছিল ভাইয়া, এটা আসছিল হচ্ছে তোমার বুয়েট 21-22। ঠিক আছে, বুয়েট
21, 22 এবং দেখবা হুটহাট মেডিকেলে কিন্তু দিয়ে দিবে, কারণ হচ্ছে ওনারা তো প্রশ্ন করার সময় হাজারি স্যার বই নিবে, নিয়ে দেখবে যে প্রশ্ন আছে শুট করে দিয়ে দিবে। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের ক্যাকোডিল অক্সাইড যে টেস্ট, সেটা কাকে শনাক্তকরণ করা হয়? ইথানোয়িক অ্যাসিড। কাকে দিয়ে? AS2O3 কি তৈরি হয়? ক্যাকোডিল অক্সাইড। ঠিক আছে, এবং এটার কি খুবই উৎকট গন্ধ পাওয়া যায়। ঠিক আছে, উৎকট গন্ধ পাওয়া যায়। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে না, এখানে কি তৈরি হয়েছে? ক্যাকোডিল অক্সাইড তৈরি হয়েছে। তাহলে এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড শনাক্তকরণ এবং কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ। এরপরে আসো ফেনল শনাক্তকরণ। ফেনল শনাক্তকরণ অনেক বেশি ইম্পর্টেন্ট। ফেনল শনাক্তকরণ অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ফেনল কি দ্বারা শনাক্তকরণ করা হয় ভাইয়া? ফেনল শনাক্তকরণ করা হয় হচ্ছে তোমার ব্রোমিন দিয়ে এবং হচ্ছে লিভারম্যান পরীক্ষা। এবং এই লিভারম্যান পরীক্ষা অলরেডি মেডিকেলে আসছে যে ফেনল শনাক্তকরণের পরীক্ষা কোনটি? লিভারম্যান। ফেনল শনাক্তকরণের পরীক্ষা কোনটি? ব্রোমিন টেস্ট। ঠিক আছে, সো ফার্স্টে ব্রোমিন টেস্টে আসি। ফেনলকে যদি আমরা হচ্ছে ব্রোমিনের সাথে বিক্রিয়া দিই তাহলে কি হবে দেখো, ফেনল ব্রোমিনের সাথে কি করবে দেখো, আমরা জানি ফেনল একটা কি নির্দেশক? অর্থপ্যারা নির্দেশক। তাইলে কেউ যদি এইসব ফেনলে যুক্ত হইতে চায় তাহলে কোন কোন পজিশনে যুক্ত হবে? অর্থ আর প্যারা। তাহলে এখানে ব্রোমিন গুলা গিয়ে এই যে এই অর্থ প্যারা পজিশনে যুক্ত হয়ে যাবে। ব্রোমিন ব্রোমিন ব্রোমিন। তাহলে তুমি দেখো তো কোন কোন পজিশনে ব্রোমিন যুক্ত হয়েছে? 2 এ, 4 এ, 6 এ। তাহলে যোগটার নাম কি হইলো? 2,4,6 ট্রাই ব্রোমো ফেনল। এই যে যোগটা হইলো, এই যে যোগটা তৈরি হইলো, এইটার তোমার হচ্ছে হলুদ অধক্ষেপ পরে। এটার হচ্ছে তোমার হলুদ অধক্ষেপ পরে। তাহলে ব্রোমিনের সাথে, ব্রোমিন দ্রবণের সাথে ফেনল বিক্রিয়া করে 2,4,6 ট্রাইব্রোমোফেনল তৈরি করে। তাহলে ফেনল ব্রোমিনের সাথে বিক্রিয়া করে 2,4,6 ট্রাইব্রোমোফেনল এর হলুদ অধক্ষেপ তৈরি করে, যার মাধ্যমে আমরা ফেনলকে শনাক্তকরণ করতে পারি। যার মাধ্যমে আমরা হচ্ছে ফেনলকে শনাক্তকরণ করতে পারি। যার মাধ্যমে আমরা ফেনলকে শনাক্তকরণ করতে পারি। তাহলে এটা হচ্ছে ফেনলের প্রথম শনাক্তকরণ। কি দ্বারা? তোমার হচ্ছে ব্রোমিন দ্বারা। সো এটা সবার জন্য ইম্পর্টেন্ট। বাট লিভারম্যান পরীক্ষার বিক্রিয়াটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংদের জন্য ইম্পর্টেন্ট। লিভারম্যান পরীক্ষার বিক্রিয়াটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিভাবে করব দেখো লিভারম্যান পরীক্ষাটা। সো লিভারম্যান পরীক্ষাতে প্রথমে যেটা করা হয়, আমরা ফেনলগুলোকে একটু এভাবে আঁকবো, কারণ হচ্ছে আমাদের জায়গা নেবে না হলে। ঠিক আছে, সো এটা হচ্ছে ধরো ফেনল। প্রথমত আমরা সেখানে নাইট্রাস অ্যাসিড দিই। নাইট্রাস অ্যাসিড লিভারম্যান পরীক্ষার প্রথম স্টেপে আমরা ফেনলের সাথে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দিই। এবং একটু আগে আমরা বলছিলাম যে নাইট্রাস অ্যাসিড মানে হচ্ছে ONO। তুমি দেখো মিলাই দেখো, এই জিনিসটাই HNO2। ঠিক আছে, সো এখানে যেটা হবে দেখো, প্রথম স্টেপে আমাদের এই যে এই OHটা এই ফেনলের প্যারা পজিশন থেকে হাইড্রোজেনটাকে নিয়ে পানি বানায় ফেলবে H2O, আর এই অ্যানোটা গিয়ে এখানে বসা পড়বে। তাহলে ফেনলটা যেমন আসছিল এমনি দিই, দেখো তাহলে ফেনলটা যেমনি আসছিল ওইভাবে একই। দেখো ফেনল এখানে কি ছিল? OH, এবং এই পজিশনে এসে যুক্ত হয়ে যাবে সেই নাইট্রোমূলকটা। তার নাম কি হলো? প্যারা পজিশনে আসছে, এটাকে আমরা বলি নাইট্রোসো। NO কে বলি নাইট্রোসো। তাহলে এটাকে কি বলবো? প্যারা নাইট্রোসো ফেনল। প্যারা নাইট্রোসো ফেনল। তাহলে লিভারম্যান পরীক্ষার প্রথম ধাপে নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া দিয়ে কি তৈরি হয়? P বা প্যারা নাইট্রোসো ফেনল। এবং এটার কালার কি ভাইয়া? এটার কালার হচ্ছে নীল। ভাইয়া এটার কালার কি? এটার কালার হচ্ছে নীল। ভাই এটার কালার কি? কালার হচ্ছে নীল। তো ফার্স্ট স্টেপে লিভারম্যান পরীক্ষাতে আমরা যখন হচ্ছে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দিই তখন তৈরি হয় প্যারা নাইট্রোসো ফেনল, যার কালারটা হচ্ছে নীল। এরপরে ওই যে প্যারা নাইট্রোসো ফেনল যেটা তৈরি হইলো, দেখো যেটা তৈরি হইলো এখানে NO এবং এখানে হচ্ছে ফেনল, সেইটা আবার আরেকটা ফেনলের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করে কি তৈরি করে ভাইয়া? সেটা আবার আরেকটা ফেনলের সাথে বিক্রিয়া করে। যে প্যারা নাইট্রোসো ফেনলটা তৈরি হইলো, যে প্যারা নাইট্রোসো ফেনলটা তৈরি হইলো সেইটা আবার একটা ফেনলের সাথে বিক্রিয়া করে। যেটা তৈরি করে সেটা হচ্ছে দেখো এই যে নাইট্রোসোর যে অক্সিজেনটা আছে, এই বান্দা এইখানের এই পজিশনের হাইড্রোজেন এবং OH এর সাথে হাইড্রোজেনটাকে নিয়ে চলে যাবে। অক্সিজেন এই পজিশনে হাইড্রোজেন আর এই হাইড্রোজেনটাকে নিয়ে পানি বানায় ফেলবে। তাহলে দেখো H2O আগে দিয়ে দিলাম। তাহলে এই যে এখানে কি একটা হাত ফাঁকা, এখানে একটা হাত ফাঁকা, এবং যোগটা দেখতে কিরকম হবে? বাকি সব যুক্ত হয়ে যাবে একসাথে। দেখো এই পাশে কি ছিল? তোমার প্যারা নাইট্রোসো ফেনল। এটা দিয়ে দাও OH N
এবং এটা তখন 2 হাত দিয়ে ধরবে হচ্ছে এই পাশেরটাকে, এবং এরকম শেপ যদি হয় তাহলে তখন আর ট্রিপল বন্ড থাকে না বেনজিন রিংয়ে, তখন হয়ে যায় এইভাবে ডাবল বন্ড, এবং এই পাশে হয়ে যাবে তোমার ডাবল বন্ড ও। দেখো জাস্ট এই যে অক্সিজেনের সাথে হাইড্রোজেনটাকে নিয়ে যাবে, আর এই অক্সিজেনটা এখানে হাইড্রোজেনটাকে নিয়ে যাবে, সেই এই অক্সিজেন এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেনকে নিয়ে পানি বানায় ফেলবে, এবং পরের যৌগটা হবে হচ্ছে এইটা। এই যে যৌগটা তৈরি হলো এর নাম হচ্ছে ইন্ডোফেনল, সো বুয়েটে পরীক্ষাতে আসছিল ইন্ডোফেনলের সংকেত লিখো, এই হচ্ছে আমাদের ইন্ডোফেনল, এবং এইটার তোমার কি এটা হচ্ছে লাল, এটা হচ্ছে তোমার লাল। ইন্ডোফেনল কিরকম? ইন্ডোফেনল হচ্ছে লাল। তাহলে ওভারঅল দেখো কিভাবে শনাক্তকরণ পরীক্ষাটা করা হয়। ফার্স্ট স্টেপে যখন হচ্ছে আমরা কি করি, এটার সাথে নাইট্রাস অ্যাসিড দেই, তৈরি হয় প্যারানাইট্রোসোফেনল, যার কালার হচ্ছে নীল অথবা সবুজ। এরপরে ওইটার সাথে আবারও ফেনল বিক্রিয়া করে তৈরি করে ইন্ডোফেনল, এবং এই যে ইন্ডোফেনল এটার কালার হচ্ছে লাল। ইন্ডোফেনলের কালার কি? এটা হচ্ছে লাল। সো ইঞ্জিনিয়ারিংদের জন্য বুয়েট, সিকেরুয়েট, এমআইএসটি, বুটেক্স এদের জন্য হচ্ছে এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। এবং তারপরে স্টেপে দেখবা যে ইন্ডোফেনলের সাথে লবণ অথবা ক্ষারের বিক্রিয়া দিলে, সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিলে সেখান থেকে একটা লবণ তৈরি হয়, যেটা আবার এই নীল কালারটাকে ফেরত আনে। সো এই দুটো বিক্রিয়া দিলেই ইনাফ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফেনলের যে লিবারম্যান পরীক্ষা। আর মেডিকেলটা কি মনে রাখবা এভাবে, যে ফেনলের সাথে ব্রোমিনের বিক্রিয়াতে কি তৈরি হয়, 2,4,6 ট্রাইব্রোম ফেনলের হলুদ পদক্ষেপ, এবং ফেনলকে লিবারম্যান পরীক্ষায় ইন্ডোফেনল তৈরি হয় লাল কালার, প্যারানাইট্রোসোফেনল নীল কালার। তোমরা জাস্ট খালি থিওরিটিক্যাল পার্টটা মনে রাখবা, বিক্রিয়া তোমাদের মনে রাখা দরকার নাই, ঠিক আছে, মেডিকেলের জন্য বললাম। এরপর আসো লাস্ট গ্লিসারিন শনাক্তকরণ। আমাদের টোটাল যতগুলো শনাক্তকরণ ছিল তার মধ্যে এটা হচ্ছে আমাদের লাস্ট শনাক্তকরণ। আমরা ওভারঅল প্রায় অনেকগুলো শনাক্তকরণ দেখলাম। সো গ্লিসারিন শনাক্তকরণ টেস্টের যে নাম, তার নাম হচ্ছে অ্যাক্রোলিন টেস্ট, ঠিক আছে। গ্লিসারিন শনাক্তকরণ যে পরীক্ষার যে নাম, তার নাম হচ্ছে অ্যাক্রোলিন টেস্ট। সো এই যে অ্যাক্রোলিন, এটার সংকেতটা কিরকম? এটা সংকেতটা হচ্ছে CH2 ডাবল বন্ড CHCHO, এইটাকে বলা হয়েছে তোমার অ্যাক্রোলিন। সো গ্লিসারিন শনাক্তকরণ করতে গেলে এই অ্যাক্রোলিন তৈরি হয়, এবং এটা কিরকম? এটা হচ্ছে তোমার বিশ্রী গন্ধযুক্ত, ঠিক আছে, খুবই বাজে। এবং তোমার তোমরা কখনো বাসায় যখন হচ্ছে মুরগি নিয়ে আসে, তখন মুরগির চামড়া পোড়ানোর গন্ধটা দেখছো, বা চামড়া পুড়লে কিরকম গন্ধ আসে, ওরকম একটা গন্ধ আসে হচ্ছে তোমার এই অ্যাক্রোলিন থেকে, ঠিক আছে। সো বিশ্রী গন্ধযুক্ত অ্যাক্রোলিন তৈরি হয়, অ্যাক্রোলিন তৈরি হয় কোথায়? গ্লিসারিন শনাক্তকরণ করতে গেলে। সো গ্লিসারিন কাকে বলা হয়? গ্লিসারিন হচ্ছে তোমার CH2OH and CH2OH, এটাকে বলা হচ্ছে গ্লিসারিন। এটাই হচ্ছে আমাদের গ্লিসারিন, এটাকে বলা হয় হচ্ছে গ্লিসারিন। সো এই গ্লিসারিনকে যখন কার সাথে বিক্রিয়া দেওয়া হয়, পটাশিয়াম হাইড্রোজেন সালফেট বা পটাশিয়াম বাইসালফেট KHSO4, এবং এটা সহ যখন হচ্ছে উত্তপ্ত করা হয়, তখন তৈরি হচ্ছে এই বিশ্রী গন্ধযুক্ত অ্যাক্রোলিন, CH2 ডাবল বন্ড CHCHO, এবং এটাই হচ্ছে আমাদের সেই অ্যাক্রোলিন, বিশ্রী গন্ধযুক্ত। সো আশা করি তোমরা জৈব যৌগের যত শনাক্তকরণ ছিল সেগুলা খুব সহজেই বুঝতে পারছো, এবং আমি একটু ফাস্ট গেছি কিসের জন্য, কারণ ক্লাসটা মোটামুটি সবাই দেখবা, ঠিক আছে। কেউ পরীক্ষার আগে দেখবা, কেউ পরে দেখবা। সো যাদের পরীক্ষা পরে তাদের তো কোনো সমস্যা নাই, বাট যাদের ধরো কালকে পরীক্ষা, তাদের তো 3 ঘন্টা ধরে এই শনাক্তকরণের ক্লাস দেখে কোনো লাভ নাই, তাই না? সো 1 ঘন্টার মধ্যে, খুব কম সময়ের মধ্যে জৈব যৌগের প্রায় যত ধরনের শনাক্তকরণ ছিল, পার্থক্যকরণ ছিল, সবগুলাকে একটা জায়গায় নিয়ে এসে একটা ক্লাসের মধ্যে নিয়ে এসে তোমাদেরকে দেখাই দিলাম, এবং আশা করি তোমরা জৈব যৌগের শনাক্তকরণে আর কখনো কোনো প্রশ্নে আটকাবা না। তাহলে দেখা হবে এরকম কোনো নেক্সট লেকচারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, এবং ভাইয়ের জন্য দোয়া করো।